আসসালামু আলাইকুম। সবাই কেমন আছি? কোপানো জনগণ সবাই কোপানোর জন্য রেডি তো? তো আজকে আমরা স্থির তড়িৎ আর তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ক্রিয়া নিয়ে কথা বলবো। সবাই একটু আমাকে জানাও যে তোমরা কে কোন কলেজে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসটা দেখতেছো। আর অবশ্যই আগে তোমরা ক্লাসটা শেয়ার করো, তারপর কমেন্টে লেখো ডান ভাইয়া শেয়ার করেছি, এবং আমাদের আরো কিছু বন্ধু যখন জয়েন করবে তখন আমরা ক্লাস শুরু করে দেব। আর আজকের ক্লাস একদম ভরা কোপাকুপি, কোনো কাহিনী নাই আজকে, আর কোনো কিছু নাই, শুধু কোপাকুপি হবে। তো সবাই শেয়ার করে কমেন্টে লেখো ডান, এবং সবাই সবার কলেজে লেখো, কলেজের নামটা লেখো। আর একটু আমাকে জানাও কে কোন কলেজ থেকে দেখতেছো। অবশ্যই ক্লাস করলে ক্লাস শেয়ার করতে হবে, আর শেয়ার করে কমেন্টে লেখো ডান, মাস্ট। ক্লাস করলে ক্লাস শেয়ার করতে হবে, না হলে শেয়ার করে কমেন্টে লেখো ডান। তাহলে আমি দেখি অলরেডি কারা আমাদের সাথে জয়েন করেছে। আমাদের সাথে বেনজির মোহাম্মদ জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম। বেনজির ক্লাসটা শেয়ার করে দাও। রাফিদ জয়েন করেছে আমাদের সাথে। ইমন জয়েন করেছে। ইমন ক্লাস শেয়ার করে দাও। প্রত্যেককে ক্লাস শেয়ার করে কমেন্টে লেখো ডান। আজকে শুধু খেলা হবে, একদম কোবায় ভাস করে ফেলবো সব অঙ্ক। তো নাইম ভুইয়া জয়েন করেছে আমাদের সাথে। রাফিদ আহমেদ জয়েন করেছে। প্রত্যেককে ক্লাসটা শেয়ার করে কমেন্টে লেখো ডান, এভরিবডি। সাগর আছে আমাদের সাথে রাজশাহী গভর্নমেন্ট কলেজ থেকে। সারোয়ার মাহমুদ আছে, জেমি আছে গাজীপুর থেকে, শাকিল খান আছে, তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডদের কমেন্টে মেনশন করো। প্রত্যেককে তোমাদের ফ্রেন্ডদের কমেন্টে মেনশন করো। কমেন্টে মেনশন করে তাদের ফলে দেখা গেছে তোমাদের ফ্রেন্ডরাও ক্লাসটা করতে পারবে, ক্লাস করে করে তারাও শিখতে পারবে। আর তারা যদি এই ক্লাস থেকে উপকৃত হয়, তোমার শেয়ার করার কারণে, মেনশন করার কারণে সে যদি দেখে, তাহলে আজীবন কিন্তু তুমি সব পাইতে থাকবা। তাহলে সবাই একটু কমেন্ট করো, শেয়ার করো, শেয়ার করে কমেন্টে লেখো ডান। তাহলে আমরা আস্তে আস্তে ক্লাস শুরু করব। দেখি কে কে ক্লাস। মোহাম্মদ জসিম কমেন্ট একটু কম করেন ভাইয়া। আমি কমেন্ট এরকম, আমি এরকম। এই জায়গায় দেখি, হ্যাঁ পবিত্র কুমার আমি ভালো আছি। আমরা এখনই ক্লাস শুরু করব। ওই যে বললাম পুরো কোপানো ক্লাস হবে। ভাইয়া যারা ক্লাস করতেছো, তুমি যদি ক্লাসটা শেয়ার করতে পারো তাহলে তুমি ক্লাসে থাকো, না হলে ফুট হও, তোমার ক্লাস করার দরকার নাই। আর যদি ক্লাস করতেছো, ক্লাস শেয়ার করতেছো না, তাহলে আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকবা। আমি প্রত্যেকটা কথা সোজা স্ট্রেইট বলি, স্ট্রেইট কথা বলি। কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমি চাই জিনিসগুলো সবার মাঝে ছড়িয়ে যাক। আমার মতো সহজ কথা সুন্দরভাবে খুব কম মানুষ বলতে পারে। এভরিবডি। পবিত্র কুমার তুমি কি ক্লাস শেয়ার করছো? শেয়ার করে কমেন্টে লেখো ডান। দীপ ক্লাস শেয়ার করে কমেন্টে লেখো ডান। নোমান ক্লাস শেয়ার করে কমেন্টে লেখো ডান। এভরিবডি, কারণ আমরা জিনিসগুলো ছড়িয়ে দিতে চাই। রাফিদ ক্লাস শেয়ার করে কমেন্টে লেখো ডান, না হলে ফুট হও। আচ্ছা বাচ্চারা, 1 মিনিট পড়াবো আজকে, শুধু জাস্ট 1 মিনিট, অনলি 1 মিনিট। তুমি যদি আমার 1 মিনিট পড়া বুঝতে পারো, তোমার এই 4 বছরের স্থির তড়িৎ আর ভেক্টর নিয়ে যত ঝামেলা ছিল, তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ক্রিয়া নিয়ে যত ঝামেলা ছিল, তুমি এই যে টিচারের পিছনে দৌড়াইতে দৌড়াইতে স্যান্ডেলের তলার পায়ের তলা এক করে ফেলছো, কিন্তু মাগার প্রবলেম সলভ হয় নাই।
সব প্রবলেম সলভ হয়ে যাবে। আমি আজকে তোমাকে পড়াবো জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট। 1 মিনিটেই সব পাকু বিশেষ। তুমি 1 মিনিট বুঝলে তুমি যে কোনো অঙ্ক পারবা। 1 মিনিট বুঝলে তোমার দিক নিয়ে আর কোনো সমস্যা হবে না। আজকের পড়া জাস্ট 1 মিনিট, অনলি 1 মিনিটের খেলা। তো আমরা শুরু করতে পারি। খান রাতুল ক্লাস শেয়ার করে পরে আবার কেটে দেবো। খান রাতুল তুমি ফুট হও। এই জায়গায় রেডি, খেলা হবে 1 2 3। আমরা স্থির তড়িৎ নিয়ে কথা বলতে চাচ্ছি। স্থির তড়িতে তোমার বেসিক্যালি 5টা রাশি আছে। 5টা রাশি কি? আমি যদি বলি প্রথমে আসছে হলো বল, তারপর বিভব, তারপর প্রাবল্য, এরপরে আমার যে জিনিসটা আসবে সেটা হলো ধারকত্ব। বেসিক্যালি এই 4টা রাশির আলোচনা। এই 4টা রাশির মধ্যে খেয়াল করো, এই জায়গায় বল আর প্রাবল্য এটা হচ্ছে ভেক্টর রাশি। বল আর প্রাবল্য ভেক্টর রাশি এবং বিভব, বিভব হচ্ছে স্কেলার রাশি, স্কেলার। এই জায়গায় প্রাবল্যটা কি? প্রাবল্যটাও কিন্তু একটা বল। কেমন বল? একক চার্জের উপর বল। খেয়াল করো, একক চার্জের উপর বল। এখন আমরা জানি দুইটা চার্জ, এটা একটা চার্জ, এটা আরেকটা চার্জ। হ্যাঁ, আমি বিন্দু চার্জ চিন্তা করতেছি, যে এটা একটা বিন্দু চার্জ, এটা একটা বিন্দু চার্জ, এটা Q1 এটা Q2। এই দুটো চার্জের মধ্যকার বল হচ্ছে F = 1/4πε0 Q1 Q2 / d²। এটা কোন মাধ্যমের জন্য প্রযোজ্য? এটা শূন্য মাধ্যমের জন্য প্রযোজ্য। আর শূন্য মাধ্যম না হয়ে যদি অন্য কোনো মাধ্যম হয় তখন আমরা কি লিখতাম? অন্য যে কোনো মাধ্যমের জন্য সূত্রটা হয় 1/4π এপসিলন। তার মানে এখানে এপসিলন নটটা হচ্ছে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা, আর এপসিলনটা হচ্ছে ওই মাধ্যমের ভেদন যোগ্যতা। তাহলে এটা হচ্ছে Q1 Q2 / d²। আমরা যেটা পরবর্তীতে লিখতে পারি 1/4πε0 কে Q1 Q2 / d²। এখন দেখো ভাইয়া, যে তাহলে আমরা লিখতে পারতেছি কি? এপসিলন = হচ্ছে ε0 k। এটা তোমরা সবাই জানো, এটা নিয়ে আমি কথা বলবো না। আমি বলতেছি প্রাবল্যটা কি? একক চার্জের উপর বল। দেখো এই জায়গায় তাহলে E = কি হবে? আমাদের F = 1/4πε0। দেখো আমাদের Q1 Q2 / d²। তাহলে একক চার্জের উপর বল মানে কি? একটা চার্জ যদি Q হয়, আরেকটা চার্জ হবে 1 কুলম্ব, প্লাস 1 কুলম্ব। একটা চার্জ Q, আরেকটা চার্জ হচ্ছে প্লাস 1 কুলম্ব। তাহলে এদের মধ্যকার আকর্ষণ বল কত হবে? F = 1/4πε0। দেখো আমাদের একটা চার্জ কত? Q1 কত? Q। আর Q2 কত? 1 / d²। এই জায়গায় 1/4πε0 Q / d²। তাহলে এটা কেমন চার্জের উপর প্রযুক্ত বল হলো? এটা হচ্ছে তোমার একক চার্জের উপর প্রযুক্ত বল। আর একক চার্জের উপর বলকে আমরা কি বলি? প্রাবল্য। তাহলে এই জায়গায় এইটাই সংজ্ঞা অনুযায়ী হবে আমাদের প্রাবল্য। তাহলে E = 1/4πε0 Q / d²। তো খেয়াল করো, এখানে আমরা কিছু বেসিক জিনিস দেখি। তাহলে বল বের করার আমরা সূত্র শিখছি। এবার আমি সেখানে প্রাবল্য বের করার সূত্রটা লিখে ফেলি। প্রাবল্য বের করার সূত্রটা হচ্ছে 1/4πε0 Q / d²। এই d²টাকে আমরা লিখব হলো r²। আর দুটো বিন্দু চার্জের মধ্যকার দূরত্ব হচ্ছে 1/4πε0 Q1 Q2 / d²। আর তোমরা সবাই জানো বিভব বের করার সূত্রটা হচ্ছে 1/4πε0 Q / r।
এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই আর এর পরিচয়টা। আর এর পরিচয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর এর পরিচয় হচ্ছে এই জায়গায় তোমরা একটু সবাই আর এর পরিচয়টা লিখে নাও। আর এর পরিচয় আর ইকুয়াল টু হচ্ছে চার্জ হতে বিন্দুর দূরত্ব। বিন্দুর দূরত্ব কোন বিন্দু? আমি যে বিন্দুতে প্রাবল্য বের করব, যে বিন্দুতে প্রাবল্য অবলিক বিভব বের করব। তাহলে আমরা কি বুঝলাম? আর এর পরিচয় হচ্ছে চার্জ হতে বিন্দুর দূরত্ব। বিন্দু বলতে কোন বিন্দু? আমরা যে বিন্দুতে বিভব বের করব বা যে বিন্দুতে প্রাবল্য বের করব। আর এই যে আমরা বল বের করতেছি, বলের ক্ষেত্রে এখানে ডিটাও দূরত্ব। এখানে ডিটা কাদের মধ্যকার দূরত্ব? চার্জ দ্বয়ের মধ্যকার দূরত্ব। তাহলে আমরা যখন বল বের করতেছি, যখন আমি এই বল বের করব, তখন এই ডিটা হচ্ছে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। চার্জ দ্বয়ের মধ্যকার দূরত্ব। আমি তাহলে এই জায়গায় যেটা সামারি, এখানে আর এর পরিচয়টা হলো চার্জ থেকে বিন্দুর দূরত্ব। কোন বিন্দু? যে বিন্দুতে বিভব বের করব বা যে বিন্দুতে প্রাবল্য বের করব। আর এই ডি এর পরিচয়টা কি? এই ডি এর পরিচয়টা হচ্ছে চার্জ দ্বয়ের মধ্যকার দূরত্ব। এতক্ষণ যে পর্যন্ত আলোচনা করলাম, এই আলোচনাটা আসলে আমার আজকের ক্লাসের জন্য করার দরকার ছিল না, তবু তোমাদের সুবিধার্থে আমি আলোচনা করে দিছি। এখন আমরা আস্তে আস্তে ক্লাসের ভিতরে প্রবেশ করব। আমাদের ক্লাসটা বেসিক্যালি এখন থেকে শুরু হচ্ছে। দেখো ভাইয়া, আমি বলছি কোনটা কোনটা ভেক্টর রাশি? এফ আর ই ভেক্টর রাশি। আর বিভবটা কোন রাশি? স্কেলার রাশি। তাহলে যদি আমি দেখি কোথাও একাধিক বিভব আছে, তাহলে বিভব যেহেতু স্কেলার রাশি, তাহলে এখানে একাধিক বিভব থাকলে মোট বিভব কি হবে? এই একাধিক বিভবগুলোর যোগফল। দেখা যদি যায় আমি তিনটা বিভব পাবো, তাহলে মোট বিভব কি হবে? তিনটা বিভবের যোগফল। কিন্তু যদি কোথাও দেখি একাধিক প্রাবল্য আছে, একাধিক প্রাবল্য আছে, তাহলে একাধিক প্রাবল্য থাকলে কি আমি E1 প্লাস E2 করব? একাধিক প্রাবল্য থাকলে, আবার একাধিক বল থাকলে কি আমি F1 প্লাস F2 করব? এটা করলে কিন্তু আমাদের ভুল হবে। কেন ভুল হবে? কারণ বল আর প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এইগুলো যদি আমি যোগ করতে চাই, তাহলে আমাকে এইবার যোগ করতে হবে হলো ভেক্টরের নিয়মে যোগ করতে হবে। ক্লিয়ার? বিভব স্কেলার রাশি, তাহলে নরমালি যোগ করলেই হবে। কিন্তু প্রাবল্য কি রাশি? ভেক্টর রাশি। তাহলে প্রাবল্য বল ভেক্টর রাশি। তাহলে আমি যদি একাধিক প্রাবল্য পাই বা একাধিক বল পাই, তাহলে আমাকে এখানে ভেক্টরের নিয়মে যোগ করতে হবে। এই ছোট্ট কথাটা তোমরা একটু বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানায় দাও। কমেন্টে বলো যে ভাইয়া বুঝতে পারছি। এই জায়গায় এবার বাচ্চারা খেয়াল করো, তাহলে একাধিক প্রাবল্য থাকলে আমরা ভেক্টরের নিয়মে যোগ করব, বল থাকলে ভেক্টরের নিয়মে যোগ করব, আর বিভব আমরা কিসের নিয়মে যোগ করব? স্কেলারের নিয়মে যোগ করব। তাহলে খেলা শুরু। ধরো এই জায়গায় এটা আমার একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার। এভরি বাহু 4 মিটার। তোমাকে বের করতে বললো কেন্দ্রে বিভব কত। আমি কি করছি? এখানে ধরো +4 কুলম্ব চার্জ দিছি, এখানে -2 কুলম্ব চার্জ দিছি, এখানে -1 কুলম্ব চার্জ দিছি, আর এখানে দিছি 5 কুলম্ব চার্জ। তাহলে 4 কৌণিক বিন্দুতে আমি আচ্ছা 5 কুলম্ব না দিয়ে আমি এগুলো ন্যানো কুলম্ব দিই। ন্যানো কুলম্ব খেয়াল করো, তাহলে 4 কৌণিক বিন্দুতে 4টা চার্জ দিছি। তাহলে আমার প্রথম প্রশ্ন হচ্ছে কেন্দ্রে বিভব কত? কেন্দ্রে বিভব। তাহলে বাচ্চারা একটু সহজে বোঝার চেষ্টা করো। এই যে আমার কেন্দ্র, কেন্দ্রের চারপাশে কয়টা চার্জ আছে? 4টা চার্জ। তাহলে যেহেতু কেন্দ্রের চারপাশে 4টা চার্জ আছে, তার মানে আমি এই কেন্দ্রে আমি কয়টা বিভব পাবো? 4টা বিভব পাবো। এখন বিভব স্কেলার রাশি না ভেক্টর রাশি? স্কেলার রাশি।
তাহলে এখানে আমাকে কি করতে হবে, মোট বিভব সমান কি হবে, চারটা বিভবের নরমাল যোগফল v1 v2 v3 v4। ক্লিয়ার? তাহলে মোট বিভব হবে v1 v2 v3 v4। এখন তাহলে আমরা এটা একটু বের করার চেষ্টা করি। তাহলে v1, তাহলে v1 মনে করি এই চার্জের জন্য বিভব বের করার সূত্রটা কি, 1/4 পাই এপসিলন নট q1 ডিভাইডেড বাই বিভব বের করার সূত্র 1/4 পাই এপসিলন নট q ডিভাইডেড বাই r। তাহলে আমাদের এই চার্জের জন্য বিভব v1, এই চার্জের জন্য বিভব v2, এই চার্জের জন্য বিভব v3, এই চার্জের জন্য বিভব v4। তাহলে দেখি v1 কত হবে, 1/4 পাই এপসিলন নট q1, তাহলে এখানে q টা কত 4 ন্যানো কুলম্ব, তার মানে 4 ইনটু 10 টু দি পাওয়ার -9, ন্যানো মানে 10 টু দি পাওয়ার -9 ডিভাইডেড বাই r। এখানে r এর পরিচয়টা কি খেয়াল করো, r এর পরিচয়টা কি, r এর পরিচয়টা হচ্ছে চার্জ হতে বিন্দুর দূরত্ব। কোন বিন্দু, যে বিন্দুতে বিভব বের করব। তাহলে খেয়াল করো আমি বিভব বের করতেছি কোথায়, কেন্দ্রে। তাহলে আমি বিভব বের করতেছি কেন্দ্রে, আর চার্জ আছে হচ্ছে এখানে। তাহলে আমার কোন দূরত্বটা নেওয়া লাগবে, এই এখান থেকে এখানকার দূরত্ব, চার্জ থেকে বিন্দুর দূরত্ব। তাহলে আমাদের ডিসটেন্স হচ্ছে এইটা। এখন আমি এই ডিসটেন্স কি জানি না, আমাদের দেয়া আছে হচ্ছে এই ডিসটেন্স। তাহলে এই ডিসটেন্স জানি। এখন দেখো এইটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এটা কি হয়ে গেছে, অতিভুজ। তাহলে আমরা কি জানি, অতিভুজ সমান কি রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা অতিভুজটা বের করতে চাচ্ছি। তাহলে অতিভুজ, অতিভুজ মানে কতটুকু, এই যে পুরোটুকু। তাহলে অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে ধরো আমি এটা 4 না ধরে a ধরি, আমি 4 দিয়ে করতে পারি, পরবর্তীর জন্য দেখতেছি। তাহলে এটাও a, এটাও a, এটাও a। তাহলে রুট ওভার a স্কয়ার প্লাস a স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে √2, দেখো রুট ওভার 2a স্কয়ার, তার মানে √2a। এখন আমার দরকার হচ্ছে r এর পরিচয় বের করা। তাহলে r এর পরিচয়টা কত, r এর পরিচয়টা এটা হচ্ছে অতিভুজ, আর r ছিল কোনটা, কেন্দ্র থেকে চার্জের দূরত্ব। তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের r। তাহলে r টা কি হবে, অতিভুজের অর্ধেক হবে। এখন তাহলে r ইকুয়াল টু অতিভুজের অর্ধেক, তার মানে √2a ডিভাইডেড বাই 2, তার মানে a ডিভাইডেড বাই √2। আর a এর মান আমাদের কত দেওয়া আছে, 4। তাহলে आंसर হলো 4 ডিভাইডেড বাই √2। তার মানে আমরা লিখতে পারবো 2√2। এখন তাহলে 1/4 পাই এপসিলন নট q ডিভাইডেড বাই r, এটা হচ্ছে 2√2 যোগ v2 কি হবে, বিভব বের করার সূত্রটা কি, 1/4 পাই এপসিলন নট q1 ডিভাইডেড বাই r1। তাহলে q1 কত, মানে q ডিভাইডেড বাই r। তাহলে v2 এর জন্য q কত, -1 ন্যানো কুলম্ব। তার মানে -1 ইনটু ন্যানো মানে 10 টু দি পাওয়ার -9 ডিভাইড বাই r এর মান কত। দেখো এবার বিভব বের করব এই বিন্দুতে, আর চার্জ আছে এই বিন্দুতে। তাহলে আমাকে কি এই ডিসটেন্স দিতে হবে না। তাহলে এই ডিসটেন্সটা কত, দেখো এই ডিসটেন্স, এই ডিসটেন্স, এইটা এইটা, এগুলো কিন্তু পরস্পর সমান। কেন না, কারণ বর্গক্ষেত্রের কেন্দ্রে কর্ণগুলা সমান দুই ভাগে বিভক্ত হয়। এখন তাহলে এইটা কত পাইছিলাম, এইটা পাইছো 2√2। তাহলে এইটাও কত হবে 2√2। তাহলে r এর মান কত 2√2 যোগ v3 কত, খেয়াল করো v3 এর ক্ষেত্রে 1/4 পাই এপসিলন নট। দেখো q, আমাদের সূত্র হচ্ছে q ডিভাইডেড বাই r। তাহলে q কত ভাইয়া, এই জায়গায় q এর মান কত 5 ন্যানো কুলম্ব। তার মানে 5 ইনটু 10 টু দি পাওয়ার -9 ডিভাইড বাই r এর মান কত, r এর মান হলো এই বিন্দুতে বিভব বের করব, আর চার্জ আছে এই বিন্দুতে। তাহলে আমাদের এই দূরত্বটা নেওয়া লাগবে। এই দূরত্ব আমরা আগেই বের করছি 2√2 যোগ এইবার তুমি যদি চিন্তা করো v4, তাহলে
তাহলে v4 কত, আবার 1/4 পাই এপসিলন নট q ডিভাইডেড বাই r। তাহলে আমাদের q এর মান কত, q এর মান হচ্ছে -2 ইনটু ন্যানো কুলম্ব মানে 10 টু দি পাওয়ার -9, আর r এর মান কত এইটা, আর আমি বলছি এটা সমান হবে, তাহলে এটাও কত 2√2। তাহলে এবার আমি যদি সবগুলা থেকে 1/4 পাই এপসিলন নট কমন নেই, সবগুলা থেকে কি কমন নেব 1/4 পাই এপসিলন নট, তাহলে 1/4 পাই এপসিলন নট কমন নাও মানে একবার আমি লিখলাম, আচ্ছা 1/4 পাই এপসিলন নট কমন নিলাম। কমন নিলে আমার এখানে কি হবে, এই জায়গায় থাকবে দেখো 1/4 পাই এপসিলন নট কমন নেওয়া যাবে, 1/2√2 ও কমন নেওয়া যাবে, তারপরে 4 ইনটু 10 টু দি পাওয়ার -9 মাইনাস 1 ইনটু 10 টু দি পাওয়ার -9, হ্যাঁ এখানে কি থাকবে 5 ইনটু 10 টু দি পাওয়ার -9 যোগ মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে -2 ইনটু 10 টু দি পাওয়ার 9। এখন ক্যালকুলেটর দিয়ে যোগ করলে আমরা উত্তর পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের রিটেন প্রসেসে করার সিস্টেম। আমাকে একটু কমেন্ট করে জানাও, আর এটা কিন্তু তোমরা খুব সহজে কাটাকাটি করতে পারবে। 1/4 পাই এপসিলন নট এর মান হলো 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, এই যে 10 টু দি পাওয়ার 9 আর 10 ইনভার্স 9 কাটাকাটি যাবে, ক্যালকুলেশনটা সহজ হবে। আমাকে একটু কমেন্ট করে জানাও তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো কিনা, একটু আমাকে কমেন্ট করে জানাও। তো বাচ্চারা এবার আমরা এই অঙ্কটা কিভাবে, কেন্দ্রে বিভবটা কিভাবে আমরা হাতের তুলি দিয়ে উত্তর বলতে পারবো, যে আমরা অঙ্ক দেখছি তাহলে উত্তর এটা, আমাদের তো এটাও শিখতে হবে তাই না, যে এটা দেখার সাথে সাথে আনসার বলবো কিভাবে। দেখার সাথে সাথে আনসার বলার টেকনিকটা হচ্ছে কেন্দ্রে বিভব, তোমরা সবাই লিখে নাও কেন্দ্রে বিভব, এটা বের করার ফর্মুলাটা হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, হ্যাঁ ইনটু √2 ডিভাইডেড বাই a q1 প্লাস q2 প্লাস q3 প্লাস q4। এইটা এই ফর্মুলা দিয়ে আমরা একবার आंसर বলতে পারবো। তাহলে যেমন এটার आंसर কত হবে, তাহলে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু √2, এটা কি আমাদের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত 4 মিটার, ইনটু q1 কত, q1 হচ্ছে 4 ন্যানো কুলম্ব, q2 হচ্ছে -1 ন্যানো কুলম্ব, q3 হচ্ছে 5 ন্যানো কুলম্ব, আর q4 হচ্ছে -2 ন্যানো কুলম্ব। এখন যেহেতু ন্যানো, তার মানে আমাকে কি করতে হবে, সবগুলোর সাথে 10 টু দি পাওয়ার -9 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই 10 টু দি পাওয়ার 9 10 টু দি পাওয়ার -9 কাটা, এবার গুণ করে দিলে উত্তর চলে আসবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমার आंसर হবে 9√2 ডিভাইড বাই 4, 4 5 7, 7 থেকে 2 বাদ দিলে কত, 7 থেকে 3 বাদ দিলে কত, 4 আর 5 9, 9 থেকে 3 বাদ দিলে হলো 6 ইনটু 6। তাহলে ক্যালকুলেশন করলে আমরা आंसर পেয়ে যাব। তো সবাই একটু আমাকে বলো যে শর্ট টেকনিকটাও তোমরা বুঝতে পারছো কিনা। তো বাচ্চারা ভাই খেলা এখনো শুরু করি নাই, কেবল ওয়ার্ম আপ ম্যাচ খেলতেছি, খেলা মাঝখানে, খেলা সামনে। এবার আমরা একটু ভিন্ন প্রবলেমে যাব, নতুন প্রবলেম সলভ করব আমরা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমি যে প্রবলেমটাতে যাব সেটা হচ্ছে যে আমাদের এবার এই চার্জটা দেওয়া নাই, Q4 দেওয়া নাই, তাহলে এটা হচ্ছে আমাদের A, এটা হলো B, এই চার্জটা হলো C, এটা হচ্ছে আমাদের D। তো তোমার প্রশ্ন করা হলো D বিন্দুতে কত চার্জ স্থাপন করলে কেন্দ্রে বিভব শূন্য, কেন্দ্রে বিভব শূন্য। খেয়াল করো আমাদের পরের প্রশ্নটা বোঝো, যে আমার A B C বিন্দুতে তিনটা চার্জ দেয়া আছে, কিন্তু D বিন্দুতে আমার কোনো চার্জ দেয়া নাই। আমার প্রশ্ন বলছে যে D বিন্দুতে কত চার্জ স্থাপন করলে, তার মানে আমি D বিন্দুতে
একটা চার্জ স্থাপন করব সেটা হলো Q4, আর Q4 টা কত এটা আমরা জানি না, তাই না? এবং এটা স্থাপন করার ফলে কেন্দ্রে মোট বিভব কত হবে? 0 হবে, তাই না? তার মানে আসলে ব্যাপারটা কেমন হবে? ব্যাপারটা হবে এই জায়গায় আমরা আসলে এর আগে আমরা কেন্দ্রে বিভব বের করছি, তাহলে এখানে বিভব, কেন্দ্রে বিভব, ভি সেন্টার। তাহলে দেখো এই কেন্দ্রের চারপাশে 4টা চার্জ থাকবে, তাহলে 4টা চার্জের জন্য আমি কয়টা বিভব পাবো? 4টা, ভিএ যোগ ভিবি যোগ ভিসি যোগ ভিডি। তাহলে এই যে ভি সেন্টার, এই টোটাল মানটা কত হবে? 0। তাহলে 0 হয়ে আমরা যেহেতু আগের অঙ্ক দেখিয়েছি, আমি ভিএ বের করতে পারবো, ভিবি বের করতে পারবো, ভিসি বের করতে পারবো, ভিডি বের করতে পারবো। মানে আগের অঙ্কটাই, শুধু ভি4 এর মান বসানো লাগবে না, তাহলে ভিডি আমি বসাই দেবো। আমি ক্যালকুলেশন করে আমি তখন চতুর্থ কৌণিক বিন্দুতে চার্জ Q4 এর মান কত এটা আমি বের করতে পারবো। যেহেতু আগের অঙ্ক সেম অঙ্ক, আমি আর এটা দেখালাম না, তবে আমি এই অঙ্কটা আনসার বলার ট্রিক্সটা বলে দিচ্ছি। তাহলে আনসার বলার ট্রিক্সটা কি? তাহলে এইটার ট্রিক্স যে আমি কিভাবে এই অঙ্ক আসলে দেখেই উত্তর বলবো। এখানে কেন্দ্রে বিভব 0 হলে, কেন্দ্রে বিভব 0 হলে, হ্যাঁ, Q4 সমান হবে মাইনাস Q1 প্লাস Q2 প্লাস Q3। আসলে এই ফর্মুলাটা এখান থেকেই আমাদের আসছে, তোমরা একটু বের করে নিয়ে আসিও। তাহলে এখানে মাইনাস Q1 কত? প্লাস 4, Q2 কত? মাইনাস 1, Q3 কত? প্লাস 5। তার মানে এটা আসবে কত? 4 আর 5 যোগ করলে কত? 9। 9 থেকে 1 বাদ দিলে কত? 8। তাহলে এখানে হলো 8, সামনে কি আছে? মাইনাস, তাহলে মাইনাস 8 ন্যানোকুলম। তার মানে আমি যদি এখানে মাইনাস 8 ন্যানোকুলম চার্জ স্থাপন করি, তাহলে কেন্দ্রে বিভবের মান 0 হবে। একটু আমাকে বলো যে ভাই বুঝতে পারছো কিনা। তাহলে আমি আবারও ট্রিক্সটা বলি, যদি কেন্দ্রে বিভব 0 হয় তাহলে এটা সহজে বের করার নিয়মটা হচ্ছে চতুর্থ কৌণিক বিন্দুতে চার্জের মান হতে হবে, মানে বাকি 3টা চার্জ যোগ করে তার সামনে একটা মাইনাস দ্বারা গুণ করা। তাহলে আমি বাকি 3টা চার্জ যোগ করছি, যোগ করে মাইনাস দ্বারা গুণ করছি, তাহলে এটাই आंसर। তাহলে আমরা ডিটেইলস প্রসেসও শিখছি, শর্টকাট প্রসেসও শিখছি। একটু আমাকে বলো যে আমরা বুঝতে পারছি কিনা। তো দেখি, তো নিধি বলছে ভাইয়া বুঝেছি, জেমিও বুঝতে পারছে, আব্দুর রহমান সৌরভও বুঝতে পারছে, জসিম বলছে এক কথায় অসাধারণ, দারুণ বুঝেছে। আচ্ছা ভাই, আসলে তোমরা অসাধারণ, তোমরা সবাই দেখে বুঝতে পারছো, ওয়াও। ওকে, হ্যাঁ তোমরা সবাই বুঝতে পারছো, গ্রেট। আমরা এবার আরেকটু প্রবলেম, 3 নম্বর প্রবলেমে যাব। 3 নম্বর প্রবলেম, 3 নম্বর প্রবলেম কি দেখো, আমি যদি 3 নম্বর কথা চিন্তা করি, যে এবার এখানে আমি একটা চার্জ দিছি, সাপোজ এখানে চার্জ দিছি হচ্ছে 2 ন্যানোকুলম, তাই 2 ন্যানোকুলম। তাহলে এবারের প্রশ্নটা হচ্ছে চতুর্থ কৌণিক বিন্দুতে, আগের অঙ্কটাই, চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে কেন্দ্রে বিভব 0? দেখো ভাইয়া, আমার আগের অঙ্কের সাথে এখন পার্থক্যটা কোথায়? আগের অঙ্কের সাথে পার্থক্যটা হচ্ছে, আগে আমি চতুর্থ কৌণিক বিন্দুতে কোনো চার্জ ধরি নাই, যে এখানে কোনো চতুর্থ কৌণিক বিন্দুতে কোনো চার্জ ছিল না, কিন্তু আমার এবার চতুর্থ কৌণিক বিন্দুতে একটা চার্জ আছে। তাহলে একটা চার্জ যদি থাকে তাহলে কি করব? তাহলে আমাদের কোনো টেনশন নাই। এখন খেয়াল করো যে আমি প্রথমে চিন্তা করব যে কেন্দ্রে বিভব 0 হতে হলে চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ থাকতে হবে। তাহলে আমরা আগের অঙ্কেই দেখছি, কেন্দ্রে বিভব 0 হতে হলে চতুর্থ কৌণিক বিন্দুতে -8 ন্যানোকুলম চার্জ থাকতে হবে, তাই না? তাহলে চতুর্থ কৌণিক বিন্দুতে বিভব 0 হতে হলে এই যে কেন্দ্রে
বিভব শূন্য হতে হলে চতুর্থ কণিক বিন্দুতে -8 ন্যানোকুলম্ব চার্জ থাকতে হবে। তার মানে কিন্তু আমার এখানে আছে কত ন্যানোকুলম্ব? 2 ন্যানোকুলম্ব। তাহলে আমার চার্জ আছে 2 ন্যানোকুলম্ব, ধরলাম এই চার্জের সাথে x কুলম্ব চার্জ আমি যুক্ত করব। কেন? কারণ আমার কেন্দ্রে বিভব শূন্য হইতে হবে, আর কেন্দ্রে বিভব শূন্য হইতে গেলে আমার চার্জের মান হইতে হবে কত? -8 ন্যানোকুলম্ব। তাহলে ক্যালকুলেশন করলে x এর মান হবে -8 - 2 +2 এই পাশে গেলে -2 সমান -10 ন্যানোকুলম্ব। তার মানে D বিন্দুতে যেহেতু +2 ন্যানোকুলম্ব আছে, আমরা যদি এই চার্জটির সাথে -10 ন্যানোকুলম্ব চার্জ যুক্ত করি তাহলে মোট চার্জ হবে -8 ন্যানোকুলম্ব এবং তখন কেন্দ্রে বিভবের মান শূন্য হবে। আশা করি এইটাও তোমরা বুঝতে পারছো। তো বাচ্চারা, এবার আমরা বিভবের তো বেশ কিছু প্রবলেম সলভ করলাম, আমরা এবার প্রাবল্যের প্রবলেম সলভ করব। আমরা বর্গক্ষেত্রেও প্রাবল্য বের করব, একটু পরে বের করব। আমরা আসো কিছু বেসিক জিনিস শিখি, যে জিনিসগুলা তোমার মাথার ঘুমাকে হারাম করে দিয়েছিল, চোখের ঘুম হারাম করে দিয়েছিল, ব্রেনটাকে মানে নষ্ট করে দেওয়ার মতো অবস্থা, সেই জায়গায় চলে আসলাম। আজকের ক্লাসের কোপাকুপি অংশ কেবল শুরু। রেডি? 1 2 3। দেখো, ধরো এখানে আমার চার্জ আছে 9 কুলম্ব আর এখানে চার্জ আছে 16 কুলম্ব। ভাইয়া তোমাদের আমার প্রশ্ন হচ্ছে 1 নম্বর, কোথায় ভারসাম্য বিন্দু তৈরি হবে? 2 নম্বর, মধ্যবিন্দুতে মাঝখানে কোথায় উভয় চার্জের প্রাবল্য সমান হবে? খুবই কমন অঙ্ক এবং আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যাচ লাগাই দেই। এই ক্ষেত্রে প্যাচ লাগাই না, একটু প্রশ্নটা ঘুরাই দিয়ে আমরা প্যাচ লাগাই দিই এবং বোর্ড পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় খুবই এই ধরনের প্রশ্নগুলো বেশি আসে। তাহলে এবার +9 কুলম্ব -16 কুলম্ব। এখন আমরা ঝামেলা লাগাই, দুই ক্ষেত্রে আমরা বের করব। রেডি? শোনো, উপরের লাইনটা দেখতে পারতেছো? এই উপরের লাইনটা শুধু তুমি একটু মাথায় রাখো আপাতত, এই অঙ্কের জন্য এটা মাথায় রাখো। বলো, প্লাস মানে বের হওয়া, মাইনাস মানে ঢোকা। কমেন্টে লেখো সবাই, প্লাস মানে বের হওয়া, মাইনাস মানে ঢোকা। একটু লেখো সবাই, হ্যাঁ প্লিজ লেখো। প্লাস মানে বের হওয়া, মাইনাস মানে ঢোকা। সবাই একটু লেখো, প্লাস মানে বের হওয়া, মাইনাস মানে ঢোকা। সবাই একটু কমেন্টে লেখো, প্লাস মানে বের হওয়া, মাইনাস মানে ঢোকা। আমাদের এই যে প্লাস মানে বের হওয়া, এই যে প্লাস বের হওয়া, প্লাস মানে বের হওয়া, মাইনাস মানে ঢোকা। গুড। তাহলে আমরা একটু করি, ভারসাম্য বিন্দু বলতে কি বোঝায়? ভারসাম্য বিন্দু বলতে কোনো বল অনুভব হবে না। তার মানে আমি যদি ভারসাম্য বিন্দুতে থাকি, ভারসাম্য অবস্থায় থাকি, আমার উপরে নিট বলের মান কত? 0। আমি ভারসাম্য অবস্থায় আছি মানে আমার উপরে নিট বলের মান কত? 0। তার মানে আমার এই পাশে যদি কেউ থাকে, সেও আমাকে যে বলে আকর্ষণ করবে, মানে যে বলে টানবে, এই পাশের জন্য আমাকে ঠিক একই মানের বলে বিপরীত দিকে টানবে। তাহলে ভারসাম্য বিন্দু তৈরি হইতে গেলে দুইটা সমান ও বিপরীত দিকের বল প্রযুক্ত হতে হবে। ক্লিয়ার তো? ভারসাম্য বিন্দু তৈরি হইতে গেলে কি হইতে হবে? 1 নম্বর হইতে হবে সমান বল এবং দুই বলের দিক, এই পাশে যে লোকটা থাকবে তাকে আমাকে টানতে হবে এই দিকে। ধরো তোমার দুইজন ভাবি আছে,
ভাবেই আমাকে পেতে চায়। তাহলে যদি দেখা যায় এই পাশের জন আমাকে বেশি বলে টানতেছে, তাহলে কিন্তু আমি তার দিকে চলে যাব। আর এই পাশের জন যদি বেশি বলে টানে, তাহলে আমি কিন্তু তার দিকে যাব। তাহলে আমি ভারসাম্য অবস্থায় থাকার শর্তটা কি? দুইজন বিপরীত দিকে টানতে হবে এবং সমান বলে টানতে হবে। তাহলে আমি কোন অবস্থায় থাকবো? ভারসাম্য অবস্থায় থাকবো। ক্লিয়ার? তাহলে আমরা ভারসাম্য অবস্থা বুঝে গেছি। কিন্তু যদি বলে প্রাবল্য সমান হওয়া মানে বল সমান হওয়া, তাহলে যখন বলবে বল সমান হয় তখন কিন্তু দিক ইম্পর্টেন্ট না, বলের মান সমান হলেই হলো। কিন্তু ভারসাম্য বিন্দু বললে মান সমান হতে হবে এবং দিক বিপরীতে হতে হবে। তো বাচ্চারা এবার আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। দেখো, তাহলে কোথায় ভারসাম্য বিন্দু তৈরি হবে এটা বোঝার আগে তুমি দেখো, এটা কি প্লাস, এটাও কি প্লাস। এবং আমাদের ভেক্টরের অঙ্ক করার নিয়ম কি ছিল মনে আছে? সেটা একটু আমি তোমাকে রিপিট করি, যে এটা হচ্ছে ভেক্টর রাশি। আমরা এর আগের ক্লাসে দেখিয়েছিলাম এটা হলো পাদবিন্দু আর এটা হলো শীর্ষবিন্দু। পাদবিন্দুকে আমরা বলতেছি পা, আর শীর্ষ বা মাথাকে আমরা বলতেছি মা। আমাদের নিয়মটা ছিল পায়ের সাথে পা মিলতে হবে। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম পায়ের সাথে পা মিলতে হবে অথবা মাথা এর সাথে মাথা মিলতে হবে। সবাই একটু বলো, পায়ের সাথে পা অথবা মাথা এর সাথে মাথা। লেখো সবাই, পা পা মা মা। হ্যাঁ, ভেক্টরের নিয়ম পা পা মা মা। ভেক্টরের নিয়ম লেখো সবাই, পা পা মা মা। হ্যাঁ, পা পা মা মা, মানে ভেক্টরের নিয়মটা হচ্ছে পা পা মা মা। এখন দেখো এখানে কি প্লাস চার্জ না মাইনাস চার্জ? প্লাস চার্জ। তাহলে প্লাস চার্জ মানে কি হবে? বের হবে। তার মানে এখান থেকে বের হয়ে যাবে, তাহলে দিক হবে এইদিকে। দেখো এটা কি প্লাস চার্জ না মাইনাস চার্জ? প্লাস চার্জ। তাহলে প্লাস চার্জ মানে কি হবে? বের হবে, তাই না? তাহলে বের হবে, তার মানে এখান থেকে বের হয়ে যাবে। তাহলে বের হবে মানে কোন দিকে? এদিকে যা বের হয়ে যাবে। তাহলে দেখো এই জায়গায় আমি ধরো এই প্রাবল্যটা E1 আর এই প্রাবল্যটা হচ্ছে E2। দেখো এই প্রাবল্য E1, এই প্রাবল্য কত? E2। প্রাবল্য দুটো কি একই দিকে না বিপরীত দিকে? একটা বলতেছে এই দিকে যাবে এটা, আরেকটা বলতেছে ওই দিকে যা। তাহলে প্রাবল্য দুটো কোন দিকে? বিপরীত দিকে। তাহলে মাঝের কোন বিন্দুতে, ধরো মাঝের এই জায়গায়, তাহলে এই বিন্দুর কথা যদি চিন্তা করো, এখানে একটা চার্জ আছে +1 কুলম্ব। তাহলে সে কি ঘটনা ঘটবে? একজন এই দিকে টানতেছে, আরেকজন এই দিকে টানতেছে, মানে একজন এই দিকে ঠেলতেছে, আরেকজন এই দিকে ঠেলতেছে, দুটো বিপরীতমুখী। তাহলে এখানে কি বিন্দু তৈরি হওয়া সম্ভব? ভারসাম্য বিন্দু তৈরি হওয়া সম্ভব। এটা একটু বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। যে কারণ এখানে দিক বিপরীত হয়ে গেছে, তাহলে প্রাবল্যের মান যদি সমান হয়ে যায়, তাহলে প্রাবল্যের মান সমান ও বিপরীতমুখী, তার মানে এখানে ভারসাম্য বিন্দু তৈরি হওয়া সম্ভব। তাহলে আমরা ধরলাম তোমার এই টোটাল ডিসটেন্সটা দেয়া আছে d, এই d এর মান হচ্ছে 0.28 মিটার। খেয়াল করো, d এর মানটা দেয়া আছে 0.28 মিটার। তো আমি ধরলাম এই যে 9 কুলম্ব চার্জ হতে x দূরত্বে ভারসাম্য বিন্দু তৈরি হবে। দেখো তাহলে আমরা 1 নম্বর প্রবলেম সলভ করি। তাহলে ভারসাম্য বিন্দু তৈরি হওয়ার শর্তটা কি? E1 = E2 হতে হবে। তাহলে E1 এর মান কত? 9 × 10⁹। প্রাবল্য বের করার সূত্রটা হচ্ছে 9 × 10⁹ Q/r²। অনুরূপভাবে E2 বের করার সূত্রটা কি? তাহলে এটা হলো Q1 9 × 10⁹ Q2/r²। এখন 9 × 10⁹ 9 × 10⁹ দুই পাশ থেকে কাটা। Q1 এর মান কত? 9 কুলম্ব। আর r এর মান কত? r এর পরিচয়টা কি ছিল? বিন্দু থেকে চার্জের দূরত্ব। তাহলে বিন্দু হচ্ছে এইটা আর চার্জ আছে এখানে। তাহলে এই ডিসটেন্সটা আমরা কত ধরে নিছি? x। তাহলে এখানে r এর পরিচয়টা হচ্ছে x² সমান এখানে 9 × 10⁹ 9 × 10⁹ তো কাটা গেছে। Q2 এর মান কত দেখো? Q2 টা কত? 16। r এর পরিচয়টা কি?
বিন্দু থেকে চার্জের দূরত্ব। তাহলে বিন্দু কোনটা? এইটা। চার্জ কোনটা? এইটা। তাহলে এই যে বিন্দু থেকে চার্জের দূরত্ব তাহলে কোনটা হবে? এইটা হবে। এখন তুমি খেয়াল করো এই পুরো ডিসটেন্স কত? 0.28। এই ডিসটেন্সটা কত? x। তাহলে এইটুকু কত হবে? 0.28 মাইনাস x। আমি আবারো বলতেছি চার্জ দ্বয়ের মধ্যকার দূরত্ব কত ছিল? 0.28। এইটুকু ডিসটেন্স কত? x। তাহলে এইটুকু কত হবে? পুরোটা 0.28, এইটুকু x, তাহলে এইটুকু হবে 0.28 মাইনাস x। তাহলে 0.28 মাইনাস x আর a স্কয়ার যেহেতু তাহলে ক্যালকুলেশন করলে হবে a স্কয়ার। তাহলে এখন তো খুবই সহজ, আমরা সমাধান করব। সমাধান করলে দেখবেন x এর মান আসবে 0.12 মিটার। খেয়াল করো তাহলে x কোনটা ছিল? x হচ্ছে এইটা। তাহলে এইটার মান কত আসলো? 0.12 মিটার। তাহলে ভারসাম্য বিন্দু তৈরি হবে কোন চার্জ হতে? 9 কুলম্ব চার্জ হতে 0.12 মিটার দূরে। আবার তোমাকে তো এটাও বলতে পারতো যে 16 কুলম্ব চার্জ হতে কত দূরে? 16 কুলম্ব চার্জ হতে কত দূরে? তাহলে 16 কুলম্ব চার্জ হতে কত দূরে হবে? 0.28 মাইনাস x। 0.28 মাইনাস 0.12 সমান 0.16 মিটার দূরে। তাহলে আমার आंसर হবে 9 কুলম্ব চার্জ হতে 0.12 মিটার দূরে আর 16 কুলম্ব চার্জ হতে 0.16 মিটার দূরে। আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা এই টপিকটা বুঝতে পারছো কিনা। তো দেখি শাকিল বলছে না, শাকিল কি বোঝে নাই? আচ্ছা আমি আবারো বলবো, প্রবলেম নেই। আমি বলছিলাম যে ভারসাম্য বিন্দু তৈরি হওয়ার শর্ত হচ্ছে সমান ও বিপরীতমুখী বল লাগবে। তো আমার যেহেতু বিপরীতমুখী, এটা এইদিকে এটা এইদিকে, এই বিন্দুর সাপেক্ষে চিন্তা করো, তাহলে এখানে ভারসাম্য বিন্দু তৈরি হওয়া সম্ভব। এখন ভারসাম্য বিন্দু তৈরি হতে গেলে কন্ডিশন আরেকটা কি বাকি থাকে? E1 আর E2 সমান হতে হবে। তাহলে আমি লিখলাম E1 = E2। এখন তা বলবো বের করার সূত্র 9 × 10⁹ Q1 / r²। এই E2 বের করার সূত্র 9 × 10⁹ Q2 / r²। তো এখানে 9 × 10⁹ 9 × 10⁹ কাটা গেল। তাহলে এখানে কি থাকে? Q1 এর মান হলো 9 আর x এর মান কত? x আমি এই ডিসটেন্সটা ধরে নিলাম, এখানে ভারসাম্য বিন্দু তৈরি হবে, তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে x। অনুরূপভাবে আরেকটা চার্জ কত দেয়া আছে এখানে? Q2 কত? 16। তাহলে এই পুরোটা যেহেতু 0.28, এইটুকু x, তাহলে এইটুকু হচ্ছে 0.28 মাইনাস x, 0.28 মাইনাস x হোল স্কয়ার। তাহলে আমরা এটা ক্যালকুলেশন যদি করি তাহলে x এর মান আসবে 0.12 মিটার। এখন 0.12 মিটার কোন x ছিল? এতটুকু। তার মানে 9 কুলম্ব চার্জ হতে ভারসাম্য বিন্দু দূরত্ব 0.12 মিটার। তাহলে 16 কুলম্ব চার্জ হতে ভারসাম্য বিন্দু দূরত্ব কত হবে? 0.28 মাইনাস x। তার মানে 0.28 মাইনাস 0.12, তার মানে 0.16 মিটার। তো আমরা 2 নম্বর প্রবলেমে যাব। মাঝখানে কোথায় উভয় চার্জের প্রাবল্য সমান হবে? তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি বের করছি মাঝখানে এই বিন্দুতে এখানে প্রাবল্য যা, এই পাশের প্রাবল্য তা। তার মানে এটার आंसर আর এটার आंसर সমান। তো আমরা পরের জায়গায় যাই। দেখো এই প্রশ্নে এটার মতো आंसर হবে না। তাহলে খেয়াল করি, এবার ধরি এখানে ভারসাম্য বিন্দু তৈরি হবে। ধরলাম এখানে ভারসাম্য বিন্দু তৈরি হবে, তাহলে এটা হলো ভারসাম্য বিন্দুর অবস্থান। কিন্তু ধরে লাভ হবে কিনা এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তাহলে আমাদের নিয়মটা কি ছিল? দেখো আমাদের নিয়মটা কি ছিল? প্লাস থেকে বের হবে, মাইনাসে প্রবেশ করবে। তাহলে প্লাস থেকে বের হবে, এই যে প্লাস চার্জ বের হইছে, যা বেটা যা। আর মাইনাসে কি করবে? প্রবেশ করবে। আসো না, দূরে থেকো না, আসো, প্রবেশ করো, আমার ভিতরে আসো, আমার ভিতরে ঢুকে যাও। তার মানে দিক হবে এইদিকে। তাহলে দেখো তো ভাইয়া,
যে এখানে দেখো ঘটনাটা কি ঘটলো, ঘটনা ঘটলো এটাও এই দিকে এইটাও এই দিকে, এই দুইটা কোন দিকে? একই দিকে। তাহলে হয়তো যেহেতু যদি দুইটা একই দিকে হয়, ধরো তোমার দুই ভাবি দুইজনই আমাকে এই হাত ধরে টানতেছে ওই দিকে, তাহলে আমি কি ভারসাম্য অবস্থায় থাকতে পারবো না? তাদের দিকে চলে যাব, আমি তো তাদের দিকে তখন চলে যাব, সম্ভব না। তার মানে এই জায়গায় মাঝখানে কখনোই ভারসাম্য বিন্দু তৈরি হওয়া সম্ভব না। কি তৈরি হওয়া সম্ভব? এই পাশের বল আর এই পাশের বল সমান হওয়া সম্ভব, কিন্তু ভারসাম্য বিন্দু তৈরি হওয়া সম্ভব না। তাহলে এখন আমার প্রশ্ন, ভারসাম্য বিন্দু তাহলে তৈরি হবে কোথায়? তাহলে আমি যদি দেখি দুইটা বিপরীতধর্মী চার্জ, তার মানে দুইটা একই পাশে একই রকম হয়ে যাচ্ছে, তখন ভারসাম্য বিন্দু তৈরি হবে বাইরে। তার মানে হয় এই পাশে তৈরি হবে, না হলে এই পাশে তৈরি হবে। এখন কোন চার্জের বাইরে তৈরি হবে এটা একটু লিখে নাও, টেকনিকটা লিখে নাও। ভারসাম্য বিন্দু তৈরি হবে ছোট চার্জের বাইরে। লেখো সবাই, কমেন্টে লেখো, ভারসাম্য বিন্দু তৈরি হবে ছোট চার্জের বাইরে। ভারসাম্য বিন্দু তৈরি হবে ছোট চার্জের বাইরে। সবাই একটু লেখো কমেন্টে, ভারসাম্য বিন্দু ছোট চার্জের বাইরে। তাহলে এইবার ভারসাম্য বিন্দু তৈরি হবে, তাহলে 9 কুলম্ব চার্জ ছোট না 16 কুলম্ব ছোট? 9 কুলম্ব ছোট, তাহলে 9 কুলম্ব চার্জের বাইরে এখানে ভারসাম্য বিন্দু তৈরি হবে। তাহলে খেয়াল করো, এবার এখানে আরেকটা চার্জ আছে, এটা হচ্ছে +1 কুলম্ব। আমরা ধরলাম এই 9 কুলম্ব চার্জ হতে x দূরত্বে ভারসাম্য বিন্দু তৈরি হবে। আমরা এটা এখানে একটু মিশাই দিই। তো আমরা এই প্রবলেমটা একটু সলভ করব। তাহলে ভারসাম্য বিন্দু তৈরি হবে x দূরত্বে। তাহলে আমাদের এই ডিসটেন্সটা কত দেয়া ছিল? এই পুরো ডিসটেন্সটা দেওয়া ছিল 0.28। তাহলে আমাদের ভারসাম্য বিন্দু তৈরি হওয়ার কন্ডিশনটা কি? E1 = E2। তাহলে আগে আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে এখানে ভারসাম্য বিন্দু তৈরি হবে কিনা, এটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে দেখো এবার এটা কি চার্জ? প্লাস চার্জ। আরেকটা বিন্দু আছে কোন দিকে? এই দিকে। তাহলে তুমি চিন্তা করো, প্লাস থেকে কি হবে? বের হবে, তার মানে এই যে বের হবে। আর মাইনাসে কি করবে? প্রবেশ করবে। তাহলে মাইনাসে কি করবে? দেখো প্রবেশ করবে, কারণ বিন্দু তো এইটা। তাহলে এখন দেখো এই চার্জের উপরে একটা বল ক্রিয়া করলে এই দিকে, আরেকটা বল ক্রিয়া করতেছে এই দিকে। তাহলে দুইটা বিপরীতমুখী বল, আর দুইটা বিপরীতমুখী বল যখন সমান হয়ে যাবে তখন কোন বিন্দু তৈরি হবে? ভারসাম্য বিন্দু তৈরি হবে। তার মানে এখন ভারসাম্য বিন্দু তৈরি হওয়া সম্ভব। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি। প্রাবল্য বের করার সূত্র 9 × 10⁹ q / r², q1/r² সমান 9 × 10⁹ q2 / r²। তো আমার প্রশ্ন 9 × 10⁹ কাটা, q1 এর মান কত? 9। আর দূরত্বটা কত ধরে নিছি? চার্জ থেকে বিন্দুর দূরত্ব, x² q2 টা কত? 16। আর এর মান কত? চার্জ থেকে বিন্দুর দূরত্ব, এই যে এই চার্জ, এই বিন্দুতে প্রাবল্য। তাহলে পুরো ডিসটেন্সটা কত হবে? এইটুকু হলো 0.28, এইটুকু হচ্ছে x, তাহলে পুরোটা কত? 0.28 + x, 0.28 + x হোল স্কয়ার। তাহলে এখন আমরা এই ক্যালকুলেশনটা সমাধান করলে x এর মান কত এটা আমরা পেয়ে যাব। তো আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা এই টপিকটা বুঝতে পারছো কিনা। তাহলে যদি ভিন্নধর্মী চার্জ হয় তাহলে ভারসাম্য বিন্দু তৈরি হবে ছোট চার্জের বাইরে। আর মাঝখানে কি হতে পারে? উভয় চার্জের প্রাবল্য সমান হতে পারে, কিন্তু ভারসাম্য বিন্দু তৈরি হবে না। ভারসাম্য বিন্দু তৈরি হবে ছোট চার্জের বাইরে। তো আমাকে এবার একটা প্রশ্নের উত্তর দাও তো দেখি। এটা হলো -20 কুলম্ব আর এটা হলো 6 কুলম্ব। তাহলে বলো তো দেখি এবার ভারসাম্য বিন্দু কোথায় তৈরি হবে? আমরা কোন পাশে দেখাবো? চিন্তা করো, এইটা বাম পাশে দেখাবো না ডান পাশে দেখাবো? একটু আমাকে কমেন্টে জানাও। এইটা হলো বাম পাশ আর এটা হলো ডান পাশ। তাহলে খেয়াল করো, তাহলে ভারসাম্য বিন্দু বাম পাশে তৈরি হবে না ডান পাশে তৈরি হবে? একটু আমাকে কমেন্ট করে জানাও। তো দেখি
তকি আহমেদ বলছে +1 কুলম্ব ও 9 কুলম্ব। ভাই +1 কুলম্ব বলতে কোনো চার্জ নাই, আমরা একটা বিন্দু ধরে নিয়েছি যে এখানে ভারসাম্য বিন্দু তৈরি হবে, আমরা আলোচনার সুবিধার্থে ধরে নিতে পারি এখানে একটা +1 কুলম্ব চার্জ আছে। কিন্তু এটা তুমি যদি নাও ধরো কোনো সমস্যা নাই, এটা বাদ। তুমি চিন্তা করো, তুমি এখানে একটা চার্জ যদি থাকতো তাহলে এই প্লাস চার্জ থেকে কি হইতো, বের হইতো মানে কোন দিকে যাইতো, তাহলে এই দিকে যাইতো, কারণ বিন্দু এই দিকে। আবার এই -16 কুলম্ব চার্জ মাইনাসে কি হয়, ঢোকে, তাহলে ঢুকলে তাহলে কোন দিকে হবে, এই দিকে হবে। তাহলে একটা গেল এই দিক আর একটা গেল এই দিক, মানে এই বিন্দুকে 9 কুলম্ব এই দিকে ঠেলবে আর -16 কুলম্ব এই দিকে টানবে, ঠিক আছে। আর তুমি যদি +1 কুলম্ব ধরো তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যায়, 9 কুলম্ব আর 1 কুলম্ব কি করবে, বিকর্ষণ করবে, দিক হবে এই দিক। আর +1 কুলম্ব আর -16 কুলম্ব কি করবে, আকর্ষণ করবে, তাহলে দিক হবে এই দিক। তো দেখি কারা आंसर করছে, সবাই উত্তর করছে ডান 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 ডান। একজন প্রশ্ন করছে যে দুইটা মাইনাস চার্জ থাকলে কি হবে, কোনো সমস্যা নাই। এই জায়গায় খেয়াল করো যে ছোট চার্জ কোনটা, 6 কুলম্ব, তাহলে 6 কুলম্বের পাশে আমাদের নিষ্পন্দ বিন্দু তৈরি হবে এবং आंसरটা ডান পাশে। সবাই ডান পাশে উত্তর দিয়েছো, এই কারণে তোমাদের জন্য অনেক 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 বেশি ভালোবাসা, থ্যাংক ইউ। তো দুটা যদি মাইনাস কুলম্ব চার্জ থাকতো তাহলে কি ঘটনা ঘটতো, ভালো প্রশ্ন। তো সমস্যা নাই, এটা হচ্ছে ধরো -9 কুলম্ব আর এটা -16 কুলম্ব। তা দেখো ধরো এখানে ভারসাম্য বিন্দু তৈরি হবে, আমরা ধরে নিলাম। তাহলে -9 কুলম্বে কি হবে, ঢুকবে। -16 কুলম্বেও কি হবে, ঢুকবে। দেখো দুইটা সমান ও বিপরীতমুখী, না দুইটা বিপরীতমুখী। তাই দুইটা বিপরীতমুখী যদি হয় তাহলে যেখানে সমান হয়ে যাবে সেখানে কি হবে, ভারসাম্য বিন্দু তৈরি হবে। তার মানে এই ক্ষেত্রে ভারসাম্য বিন্দু তৈরি হবে কোথায়, মাঝখানে, ক্লিয়ার, মানে মাঝে যে কোনো একটা জায়গায়। এবার আমরা একটু এই ধরনের প্রবলেম সলভ করব, একটু অ্যাডভান্স লেভেলের, অন্যভাবে যাব, মধ্যবিন্দুতে বিভব প্রাবল্য। আমাদের এবারের টপিকটা মধ্যবিন্দুতে বিভব প্রাবল্য। দেখো কোশ্চেন দুটারই আমরা বের করব মধ্যবিন্দুতে বিভব ও প্রাবল্য। তো এখানে মধ্যবিন্দু হচ্ছে এইটা, তাহলে মধ্যবিন্দু হলে এই ডিসটেন্স কত হবে, পুরোটা যেহেতু 2 তাহলে এই ডিসটেন্স 1 মিটার, এই ডিসটেন্সও কয় মিটার, 1 মিটার। এখন এই জায়গায় তাহলে এই মধ্যবিন্দুর চারপাশে কয়টা চার্জ আছে, দুইটা, তাহলে মোট বিভব কত হবে, এই দুইটা বিভবের যোগফল v1 v2, ঠিক আছে। মোট বিভব কত হবে, v1 দুইটা চার্জ, তাহলে দুইটা বিভব, তাহলে v1 v2। তাহলে দেখো প্রথম v1 কত, 9 × 10⁹ q ডিভাইডেড বাই r, তাহলে q টা কত, তাহলে এটার জন্য বিভব v1, এটার জন্য বিভব v2, তাহলে q কত 10 ন্যানো কুলম্ব, তার মানে 10 × 10⁻⁹ ন্যানো মানে 10⁻⁹ ডিভাইড বাই r এর মান কত 1, চার্জ থেকে বিন্দুর দূরত্ব, চার্জ থেকে বিন্দুর দূরত্ব 1, তাহলে 1 যোগ পয়েন্টটা কত হবে 9 × 10⁹ q ডিভাইডেড বাই r, তাহলে q কত 20 ডিভাইডেড বাই r এর মান কত 1, তাহলে 20 × 20 ন্যানো কুলম্ব মানে 20 × 10⁻⁹ ডিভাইড বাই r, r এর মান হচ্ছে 1। তো আমি যদি এখানে বিভব বের করি তাহলে কোনো সমস্যা নাই, v v1 v2। তো v1 এটার চার্জ যেহেতু প্লাস
তাহলে v1 এর মান হবে প্লাস, আর v2 এর চার্জ যেহেতু মাইনাস, তার মানে v2 এর মানটাও কি হবে মাইনাস, মানে নরমাল যোগ, স্কেলার রাশি, স্কেলারের নিয়মে যোগ করবা। আর যদি তুমি ক্যালকুলেশন করতে চাও এই আনসারটাই আসবে, শুধুমাত্র এই মাঝখানে প্লাসের জায়গায় তখন উত্তর হবে হলো মাইনাস। ক্লিয়ার? কিছুই না, আগেরটাই, মানে এটা এখানে বসাই দিলে এটার উত্তর পাবো। তো এবার আমরা প্রাবল্য বের করব। তো খেয়াল করো, আমি যদি মধ্যবিন্দুতে প্রাবল্য বের করতে চাই, এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রাবল্য কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? বলো তো দেখি। প্রাবল্য হলো ভেক্টর রাশি, তাই প্রাবল্য যদি ভেক্টর রাশি, তাহলে এরকম e1 e2 এটা লিখলে কি হবে? হবে না, কিন্তু ভুল হবে, কারণ এটা স্কেলার রাশি না, এটা ভেক্টর রাশি। তাহলে যোগ করতে হবে কোন নিয়মে? ভেক্টরের নিয়মে। তাহলে এখানে অবশ্যই ভেক্টর চিহ্ন দিতে হবে, আবার এখানে অবশ্যই ভেক্টর চিহ্ন দিতে হবে। দেখো e1 e2 ভেক্টর চিহ্ন দিতে হবে। এবার আমরা দেখব একই দিকে না বিপরীত দিকে। তাহলে খেয়াল করো, এখানে আমি প্রাবল্য বের করতেছি, তাহলে এটা কেমন চার্জ? প্লাস। এটাও কেমন চার্জ? প্লাস। প্লাস থেকে কি হয়? বের হয়। তাহলে এই যে প্লাস থেকে বের হবে, এই যে প্লাস থেকে বের হয়ে গেল, এই প্লাস থেকে কি হবে? এই যে এই বিন্দুর দিকে চিন্তা করো, এই বিন্দুর দিকে তাহলে কি হবে? বের হবে। তাহলে এই যে বের হয়ে গেল। তাহলে দেখো তো এখানে দুইটা প্রাবল্য একই দিকে না বিপরীত দিকে? বলো, দুইটা প্রাবল্য একই দিকে না বিপরীত দিকে? বিপরীত দিকে। আর যখন দুইটা জিনিস বিপরীত দিকে হয় তখন মাঝখানে দিতে হয় মাইনাস চিহ্ন। তার মানে এখানে মোট প্রাবল্য হবে e1 e2, আর এক্ষেত্রে দিক হবে বড়টির দিকে, বড়টির দিকে। সহজ, এটা একটু মাথায় রাখবা যে একই চিহ্ন হলে, একই দিকে হলে মাঝখানে দিব প্লাস, বিপরীত দিকে হলে মাঝখানে দিব মাইনাস, আর এখানে দিক হবে বড়টির দিকে। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি e1 এর মান কত আর e2 এর মান কত, এটা আমরা বের করতে পারবো। তাহলে এই চার্জের জন্য প্রাবল্য হলো e1, আর এই চার্জের জন্য প্রাবল্য হচ্ছে e2, আর আমি প্রাবল্য বের করব এই বিন্দুতে। তাহলে এইটা হচ্ছে আমাদের বিন্দু। তাহলে e1 e2, তাহলে e1 এর মান কত? 9 × 10⁹। প্রাবল্য বের করার সূত্রটা কি? q ডিভাইডেড বাই r স্কয়ার। q ডিভাইডেড বাই r স্কয়ার। তাহলে q কত? 10 × 10⁻⁹। কেন -9 হলো? ন্যানো কুলম্ব। ডিভাইড বাই r এর মান কত? 1 q ডিভাইড বাই r স্কয়ার। এবার মাইনাস e2 9 × 10⁹, হ্যাঁ, q ডিভাইড বাই r স্কয়ার। দেখো q কত? q e2 এর জন্য q কত? 20 ন্যানো কুলম্ব। তার মানে 20 × 10⁻⁹ ডিভাইড বাই r স্কয়ার। r কত ভাইয়া বলো? 1। এই যে চার্জ থেকে বিন্দুর দূরত্ব, চার্জ থেকে বিন্দুর দূরত্ব 1 স্কয়ার। তো আমরা মানটা তো বের করতে পারবো। এবার আমি দেখব দিক। আরে দিক, শোনো, যে চার্জ বড় তার প্রাবল্যের মান বড়। লিখে নাও, যে চার্জ বড় তার প্রাবল্যের মান বড়। এগুলো দেখা সারে বলা যায়, যে চার্জ বড় তার প্রাবল্যের মান বড়। তাহলে দেখো এই জায়গায় এটা মধ্যবিন্দুর ক্ষেত্রে প্রযোজ্য, অন্য ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমরা একটু মান বের করে নেব তখন। তাহলে আমি মান বের করলে দেখব যে এই চার্জ বড় হয়ে যাচ্ছে, এটা বড় হয়ে যাচ্ছে, এটা বড় হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু e2 বড়, তাহলে দিক হবে e2 এর দিকে। তাহলে e2 এর দিক কোন দিকে? তাহলে e2 কোন দিকে টানতে ঠেলতেছিল? এই দিকে ঠেলতেছিল, তাই না? তাহলে এই মধ্যবিন্দুতে প্রাবল্য অনুভব হবে এই দিক বরাবর। তাহলে এইটা হবে লব্ধি প্রাবল্যের দিক। লব্ধি প্রাবল্যের দিক, এটা হচ্ছে আমাদের লব্ধি প্রাবল্যের দিক। কারণ e2 এই বিন্দুকে কোন দিকে ঠেলতেছে? এই দিকে। তাহলে এটা হচ্ছে লব্ধি প্রাবল্যের দিক হবে। আমাকে একটু কমেন্ট করে জানাও তোমরা বুঝতে পারছো কিনা। তো দেখি অনেকে কনফিউজ
কনফিউশন করছো, প্লাস মানে বের হবে, মাইনাস মানে ঢুকবে, প্লাস মানে বের হবে, মাইনাস মানে ঢুকবে। তো বাচ্চারা আমরা দ্বিতীয়টায় যাই। তাহলে দ্বিতীয়টায় লব্ধি প্রাবল্য কেমন হবে এটা একটু বোঝার চেষ্টা করি। দেখো আমাদের নিয়মটা কি, এটা কি প্লাস, তাহলে আমি এই জায়গায় চিন্তা করি এই বিন্দু, তাহলে প্লাস মানে কি হবে, তাহলে এটার জন্য প্রাবল্য E1, এটার জন্য প্রাবল্য হচ্ছে E2। তাহলে দেখো প্লাস মানে কি হবে, বের হবে, তাহলে এই যে প্লাস মানে বের হইলো, এখান থেকে বের হয়ে গেল। আর মাইনাস মানে কি, মাইনাসে কি করবে, ঢুকবে, তাহলে এখানে যে মাইনাস চার্জ আছে তাহলে এখানে ঢুকবে। তাহলে এবার খেয়াল করো, তাহলে আমাদের লব্ধি প্রাবল্যের মানটা কত হবে। এবার দুইটা প্রাবল্যই কোন দিকে কাজ করতেছে, এটাও এইদিকে এটাও এইদিকে, তাহলে লব্ধি প্রাবল্যের মান কত হবে, যখন দুইটা প্রাবল্য একই দিকে ক্রিয়া করে, একই দিকে ক্রিয়া করে, তখন তাদের মাঝখানে কোন চিহ্ন বসে, প্লাস। তাহলে এখানে লব্ধি প্রাবল্য হবে E1 প্লাস E2। আর তোমরা E1 ও বের করতে পারো আর E2 ও বের করতে পারো, আর এখানে E1 ও যেদিকে E2 ও সেদিকে, তার মানে এখানে লব্ধি প্রাবল্যের দিক E1 এর দিকে বা E2 এর দিকে, তার মানে এটা হবে আমাদের লব্ধি প্রাবল্যের দিক। আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা টপিকগুলো বুঝতে পারতেছো কিনা। তো নিধি বলছে বুঝতে পারছি, রাসেল বুঝতে পারো নাই, সমস্যা নাই ভাইয়া, আমি আবারও বলবো। আমাদের তো এখানে নিয়ম একটাই, প্লাস থেকে বের হবে, মাইনাসে ঢুকবে। আমি যদি এটার কথা চিন্তা করি, এই বিন্দু হচ্ছে আমাদের, এখানে চিন্তা করো, এটা কি প্লাস না, তাহলে প্লাস থেকে কি হবে, বের হয়ে যাবে, তাহলে এই যে প্লাস থেকে বের হয়ে যাচ্ছে, দেখো আমি বের হচ্ছে। আর এটা আমাদের কি চার্জ, মাইনাস না, তাহলে যেহেতু মাইনাস, তাহলে মাইনাসে কি করবে, ঢুকবে, ঢুকবে, ঢুকবে মানে কি এই জায়গায়। এখন এই E1 ও যেদিকে E2 ও সেদিকে, তো দুটো প্রাবল্য যখন একই দিকে হয় তখন মাঝখানে কি চিহ্ন হয়, প্লাস। দেখো দুইটা প্রাবল্যই তো একই দিকে, দুইটাই একই দিকে, তাহলে দিকও ওই দিকেই হবে, লব্ধি প্রাবল্যের দিক, তাহলে লব্ধি প্রাবল্যের দিক হবে এটা। আশা করি এখন আর তোমাদের সমস্যা নেই। তো ভাইয়া তুমি যদি চাও এই মধ্যবিন্দুতে বিভব আর মধ্যবিন্দুতে প্রাবল্যের মানের উত্তরটা দেখেই বলতে পারবে, তাহলে আমরা আসো এবার শর্ট টেকনিকটা শিখি, কিভাবে মধ্যবিন্দুতে বিভব আর মধ্যবিন্দুতে প্রাবল্য বের করব। মানে এবার ট্রিক্সটা শিখবো, ট্রিক্স। হোয়াট ইজ দ্য ট্রিক্স, দ্য ট্রিক্স। তাহলে মধ্যবিন্দুতে বিভব, এটা বের করার সূত্রটা হচ্ছে 9 * 10⁹ Q1 plus Q2 divided by D/2। আর প্রাবল্য বের করার সূত্রটা হচ্ছে 9 * 10⁹ Q1 minus Q2 modulus divided by D/2 স্কয়ার। এখানে D এর পরিচয় হলো চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো আমরা যদি ফার্স্ট অঙ্কটা করতে যাইতাম, তাহলে প্রথম অঙ্কের প্রথম পার্টের জন্য আমাদের आंसर কত হইতো, 9 * 10⁹ Q1 plus Q2। তাহলে Q1 হলো 10, Q2 হলো 20, তার মানে 10 plus 20 ন্যানো কুলম্ব যেহেতু, তাহলে ইনটু 10⁻⁹ ডিভাইড বাই D/2। D হলো চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া ছিল, 2, তাহলে 2/2 10⁻⁹ 10⁹ কাটা, সহজ উত্তর বের হয়ে যেত। তাহলে आंसर হবে কত, 9 * 30 270 ভোল্ট। এবার প্রাবল্যের কথা যদি চিন্তা করি, তাহলে এই মধ্যবিন্দুতে প্রাবল্য কত হবে, 9 * 10⁹ Q1 minus Q2 মডুলাস। তাহলে Q1 কত, 10, Q2 কত, 20, তাহলে 10 minus 20 ডিভাইড বাই 2/2 স্কয়ার, তাহলে এটাও হবে 270। প্রাবল্যের একক কি, নিউটন পার কুলম্ব।
তো দেখি ভাইয়া শোনো, এখানে একজন বলছে আকর্ষণ বিকর্ষণ করবে কিনা। ভাইয়া আমি যদি বের হওয়া ঢোকা দিয়া সব করতে পারি, আমার আকর্ষণ বিকর্ষণ দিক ফিক এত কিছু চিন্তা করার দরকার আছে? সব ভুলে যাও, শুধু মনে রাখো প্লাস মানে বের হবে, মাইনাস মানে ঢুকবে। তো দেখি এবার এই ট্রিক্সটা তোমরা বুঝতে পারছো কিনা এটা একটু আমাকে কমেন্টে জানাও। ট্রিক্সটা বুঝতে পারছো কিনা এটা একটু আমাকে কমেন্টে জানাও। খেলা কেবল শুরু, এখন আমি খেলবো। ত্রিভুজের অঙ্কগুলোতে তোমরা হারামেশাই প্রবলেমে পড়ো। ত্রিভুজ, তো ত্রিভুজের গুলা দেখো কিভাবে খেললে। ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ, এটাও আর একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা 30 ডিগ্রি। এখানে +2 কুলম্ব চার্জ, -2 কুলম্ব চার্জ, +2 কুলম্ব, +2 কুলম্ব। আবার আমি এখানে চিন্তা করতে পারি -2 কুলম্ব, -2 কুলম্ব। তো যেহেতু এটা সমবাহু তাহলে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, এটা তো কোনো সমস্যা নেই, 60 ডিগ্রি। তো এই বিন্দুতে আমি প্রাবল্য বের করতে চাই। এই বিন্দুতে প্রাবল্য কত? তাহলে এই বিন্দুতে প্রাবল্য কত? তাহলে তুমি খেয়াল করো, তাহলে এই বিন্দুতে প্রাবল্য হচ্ছে, লব্ধি প্রাবল্য হলো ই। ই কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? ভেক্টর রাশি। তাহলে কি আমার e1 প্লাস e2 লিখতে হবে না ভেক্টর চিহ্ন দিতে হবে? অবশ্যই ভেক্টর চিহ্ন দিতে হবে। তাহলে এখানে আমাকে যোগ করতে হবে হলো ভেক্টরের নিয়মে, কারণ প্রাবল্য ভেক্টর রাশি। কিন্তু বিভব বললে আমরা নরমালি যোগ করে দিতাম, কারণ বিভব স্কেলার রাশি। তাহলে এবার আমি বের হওয়া আর ঢোকা শেখাবো। প্লাস থেকে কি হয়? বের হয়, তার মানে প্লাস থেকে বের হবে। এই যে বের হয়ে গেছে। মাইনাস থেকে কি করবে? মাইনাসে কি বের হবে না ঢুকবে? তো মাইনাসে তো ঢুকবে, তাহলে ভাই যে মাইনাসে ঢুকতেছে, দেখো এই যে এখান থেকে মাইনাসে ঢুকতেছে। তাহলে চিন্তা করো এখানে এই ভেক্টরটা কি আসলো? এটা কি মাথা না? আর এই ভেক্টরটা কি? এই ভেক্টরটা কি? এটা হচ্ছে আমাদের e1 আর এটা হলো e2। তাহলে এইটার মাথা আর এইটার কি? মাথা না পা? এটা কিন্তু দেখো এইটার হলো মাথা মিলছে আর এটা কি মিলছে? দেখো এটা হলো পা। তাহলে কিন্তু মাথার সাথে পা মিললে হবে না, আমাদের নিয়মটা কি? পায়ের সাথে পা মিলতে হবে। তাহলে এই ভেক্টরটাকে আমি এই দিকে একটু বাড়ায় দেই, কারণ দেখো এই যে এখান থেকে বের হয়ে গেল, অথবা এই ভেক্টরটাকে এখানে দেই। যারা আগের ক্লাস করছো তারা জানো যে ভেক্টরের মান ও দিক ঠিক রেখে স্থানান্তরিত করা যায়। তাহলে এখন এই ভেক্টরের কি মিললো? পা। এই ভেক্টরের কি মিলছে? পা। তাহলে আমাদের পায়ের সাথে পা মিলছে। তাহলে পায়ের সাথে পা মিললে এটা হবে আমাদের কোণ। তাহলে এই কোণটা 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? পুরো কোণ কত? 180। তাহলে আমাদের ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ তাহলে কত হবে? 120। তাহলে এটা 60, পুরোটা 180। আমাকে একটু কমেন্টে জানাও যে এই দিকের ব্যাপারটা তোমরা বুঝছো কিনা। তো দেখি এটা একটু কমেন্টে জানাও। এই যে পায়ের সাথে পা আমি গত ভেক্টরের ক্লাসে পড়াইছি, তোমরা যারা ক্লাস করছো তাদের বুঝতে কোনো সমস্যা হয়নি আমি জানি, নতুনরা বুঝতে পারছো কিনা এটা একটু আমাকে কমেন্টে জানাও। তো দেখি তো শাফিন ফেরদৌস বলছে বুঝছি, তোমরা একটু বলো। আমরা পরেরটাতে যাই। তাহলে আমি এই বিন্দুতে প্রাবল্যের মান বের করব। তাহলে এই বিন্দুতে যদি প্রাবল্যের মান বের করি তাহলে আমাদের লজিকটা কি? প্লাস থেকে কি হবে? বের হবে। তাহলে এই যে প্লাস থেকে কি হচ্ছে? বের হচ্ছে। আবার এই প্লাস থেকে কি হবে? চিন্তা করো, এই প্লাস থেকে কি হবে? বের হবে। তাহলে এই যে প্লাস থেকে বের হলো। আর আমাদের ভেক্টরের যোগের নিয়ম কি?
পায়ের সাথে পা, মাথার সাথে মাথা। তাহলে আমাকে বলো তো দেখি এই বিন্দুতে পায়ের সাথে পা মিললো না পায়ের সাথে মাথা মিললো না মাথার সাথে মাথা মিললো, এটা আমাকে একটু কমেন্টে জানাও। যে আমাদের নিয়ম কি হতে হয়, হয় পা পা হতে হয় আর না হলে মা মা হতে হয়। তাহলে আমাকে একটু জানাও এবার কি পায়ের সাথে পা মিলছে না পায়ের সাথে মাথা মিলছে? ভাইয়া তোমরা আগে যা শিখছো তার সাথে যদি মিলাও তাহলে তোমার বুঝতে প্রবলেম হবে। তুমি আগে যা শিখছো এটা ভুলে যাও, অথবা তুমি আমাকে ছেড়ে চলে যাও, যে কোনো একটা করো। আমি তো এখানে ক্লাসে 1 কুলম চার্জের কোনো কিছু বলি নাই। তো দেখি কে কে আনসার করছো। সবাই উত্তর করছো মা 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 মা, ওয়াও মা মা, গ্রেট। তাহলে পাপা মামা বুঝে গেছো। তাহলে যেহেতু এখানে মাথার সাথে মাথা মিলছে তাহলে আমাদের কি সঠিক আছে। তাহলে আমাদের এটাই হবে আলফার মান। তার মানে এখানে আলফা ইকুয়াল টু হবে 60 ডিগ্রি, আর যেখানে এখানে আলফা ইকুয়াল টু ছিল 120 ডিগ্রি। তো এবার আমরা এটা করব। এবার ঘটনা কি, ধরো আমি এখানে ধরলাম +2 কুলম, এখানে ধরলাম -2 কুলম। তাহলে আমাদের নিয়মটা কি, প্লাস থেকে কি হবে, বের হবে। তাহলে এই বিন্দুর দিকে চিন্তা করো, তাহলে প্লাস থেকে বের হবে। তাহলে এই যে প্লাস থেকে বের হইলো, আর মাইনাসে কি করবে, প্রবেশ করবে। তাহলে মাইনাস হলো এই যে প্রবেশ করলে এই যে মাইনাসে ঢুকবে। হ্যাঁ, তাহলে এই বিন্দুতে বলো তো দেখি এবার পায়ের সাথে পা মিললো। এই ভেক্টরে এটা কি, এটা হলো মাথা, এই ভেক্টরে এটা হলো মাথা, আর এই ভেক্টরের এইটা কি বলো, এই যে এইদিকে গেছে ভেক্টরের দিকে এইদিকে। তাহলে এটা কি, তাহলে এখানে বলো দ্বিতীয়টায় পায়ের সাথে পা না মায়ের সাথে মা, এটা বলো একটু। এই পরেরটার উত্তর দাও একটু। তো কি বলছো মা পা, হ্যাঁ দেখি আর বাকিরা কি বলে, কে কি বলে এটা একটু দেখি। তো অনেকে সঠিক উত্তর দিছো। আবির মাহমুদ শিশির বলছো পাপা। তো আমরা একটু বোঝার চেষ্টা করি, বাকিরা সঠিক উত্তরই দিছো। দীপ বলছো মাপা, সবাই বলতেছে মাপা। হ্যাঁ, মাথা আর পা মিলছে, কারণ এই ভেক্টরটার এটা হচ্ছে মাথা, দেখো এই যেটা হলো মাথা, আর এই বিন্দুতে এই ভেক্টরের কি, এই যে এই পাশে দিক, এটা হলো মাথার দিক। তাহলে এটা কি আমার পা। তাহলে মা পা মিললে হবে না, তো আমাকে কি করতে হবে, হয় পাপা মিলতে হবে না মামা মিলতে হবে। তাহলে দেখো এই ভেক্টরটাকে আমি এইদিকে শিফট করে দেই, এই যে এখান থেকে বের হয়ে গেল এইদিকে চলে গেল, আর এটা এইদিকে আসলো। তাহলে এখন কি এই বিন্দুতে এই ভেক্টরেরও পা এই ভেক্টরেরও পা, তাহলে আমাদের কোন কোনটা হবে এইটা। এখন এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, এটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। 90 আর 30 120। তাহলে এই কোণটা কত, 60। কারণ তিন কোণের সমষ্টি কত হইতে হবে, 180। তাহলে আমাদের এখানে আলফার মানটা কত হইতে হবে, আলফার মান হওয়া লাগবে এটা। তাহলে এটা যেহেতু 60, তাহলে এইটা কত, 120। তো আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব এবার। তাহলে E সমান হলো E1 প্লাস E2, আর মধ্যবর্তী কোণ যেহেতু 120 ডিগ্রি, তাহলে সূত্রটা হবে √E1 স্কয়ার যোগ E2 স্কয়ার যোগ 2E1 E2 cos 120। আর এই জায়গায় লব্ধি প্রাবল্যের মান কত হবে, E ইকুয়াল টু হবে E1 প্লাস E2, সেটা তো অবশ্যই। এখন সেই মানটা কত, মধ্যবর্তী কোণ আমি আলফার মান কত পাইছিলাম, 60। তাহলে √E1 স্কয়ার যোগ E2 স্কয়ার যোগ 2E1 E2 cos 60। আমি যদি এই বিন্দুর কথা চিন্তা করি, এই ক্ষেত্রে আলফার মান কত পাইছি, 120। তাহলে লব্ধি প্রাবল্য কত হবে, E ইকুয়াল টু E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার যোগ 2E1 E2 cos 120। তো এটার দিক এইটা। এবার আমরা লাস্ট প্রবলেম, এটা তোমাদের কাছে শুনতে যাব। আমাদের নিয়মটা কি, মাইনাসে কি করবে, প্রবেশ করবে। তাহলে প্রবেশ করবে মানে কি, এই দিকে এই যে ঢুকে গেল,
এই যে প্রবেশ করবে ঢুকে গেল, তাহলে এই বিন্দুতে তাহলে কোণ কত হবে? এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ না, আমি বললাম এই কোণটা 30 ডিগ্রি। তাহলে বলো তো লাস্টে এখানে আলফার মান কত হবে? 30 হবে না 180 মাইনাস 30 হবে? এটা একটু কমেন্টে জানাও যে লাস্টে আলফার মান 30 হবে না 180 মাইনাস 30 হবে। এটা একটু ভালো করে বুঝিও। দেখো এটাও এইদিকে, এটা কি মিললো? পা। এটাও কি মিলছে? পা। তাহলে পা তো মিলে গেছে, তাহলে তো আমার কোনো ঝামেলা নাই। তো দেখি কে কে উত্তর দেয়। তো দীপ বলছে 30 হবে, আফজানাস মিনি বলছে 30 হবে। ওয়াও, তোমরা তো সবাই ভালো বুঝো। আর হ্যাঁ, আমাদের এখানে আলফা মান 30 হবে। তাহলে এটা আমরা বুঝে গেছি। আগে দেখো তোমাদের এই অঙ্কগুলো তোমাদেরকে কত পেন দিত। তুমি শুধু কি মনে রাখবা, প্লাস মানে বের হবে আর মাইনাস মানে ঢুকবে। প্লাস মানে বের হবে, যা দূরে সরে চলে যা, আর মাইনাস মানে আয়, আসো। তো এই ছিল আমাদের প্লাস মাইনাসের ব্যাপার। দেখো ভাইয়া, আমি সামনের খেলাগুলো আরো অনেক বেশি মজার। আমরা তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ক্রিয়া একদম সুতায় দেব। তড়িৎ প্রবাহের চুম্বকীয় ক্রিয়ার যত অঙ্ক আছে একদম সুতায় দেব ভাই, একদম কোপায় দেব সব। একটু সাথে থাকো। তবে কিছু কথা বলে নেই, তোমরা সবাই জানো যে হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া ব্যাচের ব্যাপারটা আসলে কেমন, অনেকে ক্লিয়ার করে শুনতে চেয়েছো। তো আমি সেটা নিয়ে একটু কথা বলি যে আমাদের এখন 3 ধরনের ব্যাচ চালু আছে আমার। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য, আমরা সেই ব্যাচটা এখন থেকে শুরু করে একদম বুয়েট ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমাদেরকে অনলাইনে সাপোর্ট দেব। সেখানে বুয়েটের 20 বছরের প্রশ্ন, কুয়েটের 20 বছরের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 20 বছরের প্রশ্ন আমরা সলভ করব। সাথে প্রত্যেকটা কনসেপ্ট আমরা 100% ক্লিয়ার করব। যারা ইঞ্জিনিয়ারিং করছে, ইঞ্জিনিয়ারিং এর এই কোর্সটা করবে, তাদের এইচএসসি এর প্রস্তুতি অটোমেটিক্যালি ওই কোর্সের সাথে শেষ হয়ে যাবে। আর যেহেতু এইচএসসি পরীক্ষা কবে হবে এটার কোনো নিশ্চয়তা নাই, তুমি ধরে নিতে পারো মোটামুটি বেসিক ক্লাসগুলা অবশ্যই এইচএসসি এর আগেই শেষ হয়ে যাবে। তার মানে তোমার এক ঢিলে দুই পাখি হয়ে যাবে। একদিকে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হয়ে যাবে, আর দুই নম্বর যেটা সেটা হচ্ছে তোমার এইচএসসি এর যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলো কভার হয়ে যাবে। আর আমাদের এই কোর্সের জন্য ফিজিক্সের কোর্স ফি হচ্ছে 3000 টাকা, ম্যাথের কোর্স ফি হলো 3000 টাকা, এখন থেকে শুরু করে বুয়েট ভর্তি পরীক্ষা পর্যন্ত। তোমরা যারা যারা করতে চাও আমার সাথে অবশ্যই কন্টাক্ট করবে। তোমরা সেই কোর্সে জয়েন করতে পারো। আমরা 15 তারিখ থেকে ক্লাস শুরু করব, এই 15 তারিখ থেকে। আর আরেকটা কথা বলি, যারা এই 15 তারিখের পরে জয়েন করবে তাদের জন্য কোর্স ফি বেড়ে যাবে। তখন 3000 টাকার কোর্সটাই তোমাকে 4000 টাকা দিয়ে ঢুকতে হবে। আর এইচএসসি ফার্স্ট ইয়ার আর এইচএসসি সেকেন্ড ইয়ার মানে 2021 আর 2022 এই ব্যাচগুলোর জন্য আমি মান্থলি ভিত্তিতে পড়াচ্ছি অনলাইনে। আমার নরমাল ব্যাচের ফি হচ্ছে মাসে 1500 টাকা, কিন্তু তোমরা যারা অনলাইনে পড়বে তাদের জন্য মাসে হচ্ছে 500 টাকা। তার মানে তুমি 500 টাকায় এক মাস পড়তে পারবে। আমরা এক মাসে অ্যাপ্রক্সিমেট 15টা ক্লাস করাবো। ফিজিক্স ব্যাচ মাসে 500, ম্যাথ ব্যাচ মাসে 500। তবে এইটা শুধুমাত্র আজকের জন্য প্রযোজ্য। যারা আজকের পরে কনফার্ম করবে তাদের জন্য ফিজিক্স মাসে 750, ম্যাথ মাসে 750। তার মানে এই যে 500 টাকার আমি যে অফারটা দিছিলাম এটা শুধুমাত্র আজকে যারা কনফার্ম করবে তাদের জন্য প্রযোজ্য। পরে ফিজিক্স মাসে 750, ম্যাথ মাসে 750। তো তোমরা যদি সহজে শিখতে চাও, মজা করে শিখতে চাও, টেনশন ফ্রি শিখতে চাও, তাহলে জয়েন করতে পারো। আর আমাদের গ্রুপের কার্যক্রম তো চলবে। এবার খেলা হবে তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ক্রিয়া নিয়ে। তো কোর্স নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু কমেন্টে জানাও, আমি ক্লাসের মাঝখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই যারা মেডিকেলের জন্য
জন্য তাদেরকে বলতেছি, আমি গতকাল ঘোষণা করছি আমি মেডিকেলের ফিজিক্স কোর্সটা তোমাকে কমপ্লিট করাই দেব। মেডিকেলের ফিজিক্স সম্পূর্ণ কোর্স ফি হচ্ছে 1000 টাকা। মেডিকেল ফিজিক্স সম্পূর্ণ কোর্স ফি 1000 টাকা। কনফার্ম করার জন্য ক্লাস শেষে আমাকে ইনবক্স করবে, আমি তখন ফার্দার কথা বলবো এটা নিয়ে। এখন কথা বলবো না, এখন শুধু কোপাকুপি হবে। ভেক্টরের দিক দিয়ে ঝামেলা করো তো, এবার দেখো কেমনে খেলে দেই। ভেক্টরের দিককে খেলে দেবো এবার। a ক্রস b, b ক্রস a। একটু ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছে। তো দেখো ভাইয়া, দিকের প্রবলেম তোমার আজকে থেকে শেষ। আমি একটা কমন সেন্স বলি, যদি দেখো সরল রেখা তার রেজাল্ট হবে গোলাকার, যদি দেখো গোলাকার রেজাল্ট হবে সরল রেখা। সবাই আমার মতো তীর চিহ্ন দিয়ে রাখো, সরল রেখা গোলাকার, সরল রেখা গোলাকার, এরকম তীর চিহ্ন দিয়ে রাখো দেখি সবাই। যে যদি দেখি সরল রেখা রেজাল্ট হবে গোলাকার, যদি দেখি গোলাকার রেজাল্ট হবে সরল রেখা। এবার ঘড়ি কোন দিকে ঘোরে দেখো, খেয়াল করো। আমাদের ঘড়ি ঘোরে কোন দিকে? এই দিকে। তার মানে এটাকে আমরা বলি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ দেখো, এটাকে আমরা কি বলি বলো? ক্লকওয়াইজ। আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? এই যে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ি যেদিকে ঘোরে তার বিপরীত দিকে। তাহলে এটা ক্লকওয়াইজ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এবার তুমি একটা জিনিস চিন্তা করবে, ঘুরবে কোন দিকে? ঘুরবে প্রথম থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে। এটা মনে রাখবে, ঘুরবে হলো প্রথম থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে। তাহলে এবার আসি, সবাই রেডি? দেখি সবাই লিখছো কিনা। সরল রেখা গোলাকার, তো দেখো ভাইয়াটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে প্রথম থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে, আমার প্রথম ভেক্টরটা কি? a, দ্বিতীয় ভেক্টরটা কি? b। তাহলে দিক কোন দিকে? এই দিকে। তাহলে এই যে এটা কি ক্লকওয়াইজ হলো না অ্যান্টি ক্লকওয়াইজ হলো? অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে এই দিকে ঘড়ি তো ঘোরে কোন দিকে? এই দিকে। তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ। আর অ্যান্টি ক্লক মানে হচ্ছে লম্ব বরাবর উপরের দিকে। কথা বলো, অ্যান্টি ক্লক মানে লম্ব বরাবর উপরের দিকে। একটু বোঝার চেষ্টা করো, এই যে দেখো এটা যেহেতু গোলাকার, এই যে ঘূর্ণন গোলাকার, তাহলে আমার রেজাল্ট কি হবে? সরল রেখা। এখন সরল রেখা হবে ঠিক আছে, তাহলে লম্ব বরাবর উপরের দিকে হবে না নিচের দিকে হবে? অ্যান্টি ক্লক মানে লম্ব বরাবর উপরের দিকে। তার মানে এই জায়গায় a ক্রস b দিকটা হবে লম্ব বরাবর উপরের দিকে, লম্ব বরাবর উপরের দিকে। কারণ কি? অ্যান্টি ক্লক, অ্যান্টি ক্লক মানে লম্ব বরাবর উপরের দিকে। তাহলে এইটা হচ্ছে লম্ব বরাবর
বরাবর উপরের দিকে। ক্লিয়ার? তাহলে আর দিক সবসময় মনে রাখবে, এটা একটু লিখে রাখি। দিক হলো প্রথম ঘোরাতে হবে, ঘোরানো, হ্যাঁ, প্রথম থেকে দ্বিতীয় ভেক্টর। আর এন্টি ক্লক মানে কি? লম্ব বরাবর উপরের দিকে। হ্যাঁ, এবার খেয়াল করো, আমি যদি বলি এই জায়গায় বি ক্রস এ, তাহলে এবার প্রথম ভেক্টর কোনটা? প্রথম ভেক্টর কোনটা ভাইয়া বলো? বি। তাহলে দেখো প্রথম ভেক্টর কোনটা বলো? বি। তাহলে এটা হলো বি, চিন্তা করো, দ্বিতীয় ক্ষেত্রে চিন্তা করি বি। তাহলে বি হলো প্রথম ভেক্টর, তাহলে ঘুরবে কোন দিকে? প্রথম থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে। তাহলে প্রথম থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে, এই দিকে ঘুরবে। তাহলে এই দিকে যদি ঘোরে, এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। আর অ্যান্টি ক্লক মানে কি? লম্ব বরাবর উপরের দিকে। তাহলে ক্লক মানে কি হবে? লম্ব বরাবর নিচের দিকে। তাহলে এটা হবে লম্ব বরাবর নিচের দিকে। আমাকে একটু কমেন্ট করে জানাও এই ব্যাপারটা সবাই বুঝতে পারছো কিনা। আমাকে একটু কমেন্ট করে জানাও এটা সবাই বুঝতে পারছো কিনা। তো জাকারি অবশ্য বুঝতে পারছি, দীপও বুঝতে পারছো, তো সুন্দর। তাহলে তোমাদের পড়াশোনা শেষ। বলো, ভেক্টরকে কোপায় দিছি, মানে বলো তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ক্রিয়া কোপায় দিলাম, আমার পড়া শেষ। এখন দেখবা খেলা কারে কয়। তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ক্রিয়া কোপায় দিলাম, বলো এখন, এখন শুধু কোপাবো। রেডি? দেখো ভাই, প্রথম ভেক্টর কোনটা? ভি। প্রথম ভেক্টর কোনটা? ভি। দিক কোন দিকে? প্রথম থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে। তাহলে এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ হলে এই ক্ষেত্রে দিক কোন দিকে হবে? একটু কমেন্টে লেখো। অ্যান্টি ক্লক মানে লম্ব বরাবর উপরে। তাহলে ক্লক মানে কি? লম্ব বরাবর উপরে হবে না লম্ব বরাবর নিচের দিকে হবে? একটু কমেন্টে লেখো। এবার আমরা আসি এই জায়গায়, তো তোমরা একটা आंसर দিতে থাকো। এবার প্রথম ভেক্টরটা কোনটা? এল। দেখো প্রথম ভেক্টর কোনটা? এল। তাহলে ঘুরবে কোন দিকে? প্রথম থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে। তাহলে এই যে প্রথম থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে, এইটার आंसरটা তোমরা একটু বলো দেখি কে কে উত্তর করছো। মিমি বলছো লম্ব বরাবর নিচে, জাকারিয়া বলছো লম্ব বরাবর নিচে। এত ভালো বুঝতে হবে। প্রত্যাশা বলছে লম্ব বরাবর নিচে, গ্রেট। আব্দুর রহমান সৌরভ বলছে লম্ব বরাবর নিচে, গ্রেট, সুন্দর। এবার তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে এটা কি ওয়াইজ? ঘড়ি যেদিকে ঘোরে, আর ঘড়ি যেদিকে ঘোরে, ঘড়ি যেদিকে ঘোরে অ্যান্টি ক্লকওয়াইজ হলো লম্ব বরাবর উপরে। তাহলে যেহেতু ঘড়ি যেদিকে ঘোরে ক্লকওয়াইজ, তার মানে লম্ব বরাবর নিচে। তার মানে এখানে এফ এর দিক হচ্ছে লম্ব বরাবর নিচে। আর এটা কি? ঘড়ি তো এই দিকে ঘোরে, কিন্তু এটা ঘুরতেছে কোন দিকে? ঘড়ির উল্টা দিকে। আর অ্যান্টি ক্লক মানে কি? লম্ব বরাবর উপরের দিকে। তাহলে এখানে এফ এর দিক হবে লম্ব বরাবর উপরের দিকে, এই দিকে। তাহলে এটা লম্ব বরাবর উপরের দিকে। কি খেলে দিচ্ছি না ভাইয়া? কেমন খেলতেছি ভাইয়া? আমি কোন ডানহস্ত নিয়ম, বামহস্ত নিয়ম, ফ্লেমিংয়ের নিয়ম, তারপরে মনে করো যে ডান হাতি স্ক্রু, বাম হাতি স্ক্রু, এগুলা দেখার সময় আমার নাই। আমি এসব ডট ডট ভাই সারা জীবন নিয়ম শিখে একটা অঙ্ক পারস না, এসব নিয়মের মায়ের বাপ। বেসিক শেখ, লজিক শেখ। ক্লিয়ার? খেলা হবে, খেলা হবে মাঠে, খেলা হবে ঘাটে। যে চুম্বক তোরে পেইন দিছে, আজকে তারা তুই এমন পেইন দিবি ও জীবনে তোর মুখ দেখানোর সাহস পাবে না। দেখো তড়িৎ প্রবাহ দিছে, তড়িৎ প্রবাহ দিছে।
বোঝার চেষ্টা করো। রেডি? আমরা জানি যেখানে তড়িৎ প্রবাহ আছে সেখানে অটোমেটিক্যালি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, আর যেখানে চৌম্বক ক্ষেত্র আছে সেখানে অটোমেটিক্যালি তড়িৎ প্রবাহ তৈরি হয়। তাহলে এখানে আমি তড়িৎ প্রবাহ দিলাম, এটা কি সরল রেখা না? তাহলে যেখানে আমি সরল রেখা পাবো তখন রেজাল্ট পাবো কি? গোলাকার। আর যদি কোথাও গোলাকার কিছু পাই রেজাল্ট পাবো কি? সরল রেখা। এখন তুমি খেয়াল করো, এটা লম্ব বরাবর কোন দিকে? উপরের দিকে। আর লম্ব বরাবর উপরের দিকে মানে কি? আচ্ছা আমি এটা যদি সরল রেখা তাহলে রেজাল্ট পাবো গোলাকার, এটাও যদি সরল রেখা রেজাল্ট পাবো গোলাকার। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এটা কি লম্ব বরাবর উপরের দিকে। লম্ব বরাবর উপরের দিকে মানে কি? অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে এই যে এই দিক বরাবর ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। দেখো ঘড়ি কোন দিকে ঘোরে? ঘড়িতে তোমার নরমালি এই দিকে ঘোরে, তাহলে এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, এই দিকে ঘুরবে। ক্লিয়ার তো? আমি এখানে তোমাকে যদি কনফিউশন তৈরি হয় আমি আরেকটা নিয়ম একটু পরে শেখাবো। দেখো এবার লম্ব বরাবর নিচের দিকে, তাহলে লম্ব বরাবর নিচের দিকে কি হলে কি হবে? উপরের দিকে হলে হয় অ্যান্টি ক্লকওয়াইজ, আর নিচের দিকে হলে হবে আমাদের বলো ক্লকওয়াইজ, এই দিকে। আচ্ছা এই জায়গায় চিন্তা করি, আমি এখানে আরেকটা নিয়ম তোমাকে শেখাবো একটু পরে। দেখো লজিক টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এখানে আমি তড়িৎ প্রবাহ দিচ্ছি, এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? বলো এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ হলে এটা কি হবে? বিটার দিক অবশ্যই সরল রেখা হবে। লম্ব বরাবর উপরে হবে না নিচে হবে? একটু কমেন্টে জানাও। এটা যেহেতু ক্লকওয়াইজ তাহলে লম্ব বরাবর কোন দিকে হবে একটু আমাকে জানাও। দেখি কে কে জানাতে পারো। এটা কোন দিকে হবে দেখি তোমরা কে কে লিখছো। দীপ বলছো নিচে হবে, মিমি বলছো লম্ব বরাবর নিচে হবে, উকিল বলছো অস্থির খেলা হচ্ছে না। তোমরা ভালো খেলতেছো ভাইয়া, 6 মারতেছো শুধু, সবাই বলছো নিচে, তাহলে বুঝে গেছো। তাহলে আমার এত কথা বলার কি দরকার? এই জায়গায় তুমি চিন্তা করো এটা কি ক্লকওয়াইজ, তাহলে এটার দিক হবে কেন্দ্রে হবে লম্ব বরাবর নিচের দিকে। তাহলে আমরা লিখলাম কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র লম্ব বরাবর নিচে। এখন দেখো ভাইয়া এটা কি ক্লক না অ্যান্টি ক্লক? অ্যান্টি ক্লক। আর অ্যান্টি ক্লক হলে বিটার দিক কি হবে? বিটা হবে কেন্দ্রে, লম্ব বরাবর কোন দিকে? অ্যান্টি ক্লক মানে লম্ব বরাবর উপরের দিকে। তাহলে এখানে বিটা লম্ব বরাবর উপরের দিকে। শোনো আমি কি নতুন করে নিয়ম দেব না এই পর্যন্তই থাকবে? মানে আরেকটু তাহলে বেশি একটু ফিল করতে পারতাম। ফিল করার ব্যাপার পরে আগে আমরা অঙ্ক শেষ করি। এবার দুইটা প্রবাহ খেয়াল করো, দুইটা প্রবাহ এটা হচ্ছে তুমি আর এটা তোমার সবচেয়ে কাছের মানুষ, তার মানে তোমার প্রিয়তম বা তোমার প্রিয়তমা, যে যার যার মতো ধরে নাও, মানে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা স্বামী বা স্ত্রী যে কোনো কিছু মনে করো। তুমিও যেদিকে চলছো তোমার প্রিয়তম বা প্রিয়তমা একই দিকে চলছে, তাহলে দুইজনের চলার পথ একই রকম। এই পথ যদি না শেষ হয়, দুইজনের চলার পথ একই রকম, তাহলে তোমরা পরস্পর পরস্পরকে কি করবা? আকর্ষণ করবে না? দুইজন একই দিকে চলতেছ, তার মানে এরা পরস্পর পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। তাহলে এই তারকে কোন দিকে টানবে? আসো না। এই তারকে কোন দিকে টানবে? কাছে আসো না। তার মানে এটা হবে আমাদের প্রথম বলের দিক,
এটা হবে আমাদের দ্বিতীয় বলের দিক। এবার খেয়াল করো, তুমি আর তোমার প্রিয়তম বা প্রিয়তমা দুইজনের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, চলার পথ উল্টা। তার মানে তুমি এইদিকে যাচ্ছ, তোমার প্রিয়তম বা প্রিয়তমা ওইদিকে যাচ্ছে। তাহলে ব্রেকআপ হওয়ার পরে কি জানি বলে, ওই যে স্বর্গের অপশরীরে ডাইনি মনে হয়, তাই না? তার মানে যখন ব্রেকআপ হয়ে গেছে তখন তোমরা পরস্পরকে কি করবে, যেহেতু বিপরীত দিকে চলতেছো, বিকর্ষণ করবে। তাহলে এই তড়িৎ প্রবাহ ওকে বলবে যা দূরে সরে চলে যা, যা দূরে সরে চলে যা। এ ওকে কি বলবে, যা দূরে সরে চলে যা। তাহলে এটা হচ্ছে আমাদের F1 এর দিক, এটা হচ্ছে আমাদের F2 এর দিক। তার মানে আমরা দেখলাম এরা পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে সমমুখী প্রবাহ আকর্ষণ করে আর বিপরীতমুখী প্রবাহ বিকর্ষণ করে। একটু কমেন্টে জানাও বুঝতেছো কিনা। যারা সিঙ্গেল আছে তাদের ভবিষ্যতে হবে, এভাবে চিন্তা করো। এবার আমরা বেশ কিছু, এটা কেন, এখন আমরা অঙ্কে যাব। দেখো আমাদের বেসিক এটা একটা তার, এই তারের জন্য এখানে আমি চৌম্বক ক্ষেত্রের মান যদি বের করতে চাই, তাহলে এই বিন্দু থেকে তারের লম্ব দূরত্ব হলো a, তাহলে আমাদের চৌম্বক ক্ষেত্রটা হয় বিটা ইকুয়াল টু মিউ নট আই ডিভাইড বাই 2 পাই a। গোলাকার পরিবাহী কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান হয়, এগুলো তোমরা সবাই জানো। যারা সেকেন্ড ইয়ার পড়ো নাই তারা না বুঝলেও চলবে, এটা আমি মুখস্থ লিখতেছি ভাইয়া, কারণ এটা অ্যাডমিশনের ক্লাস করাচ্ছি। বিটা ইকুয়াল টু গোলাকার পরিবাহী কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত, মিউ নট আই ডিভাইডেড বাই 2r। এটা কয়টা কুণ্ডলীর জন্য, একটা কুণ্ডলীর জন্য। একটা কুণ্ডলীর পরিবর্তে যদি n সংখ্যক কুণ্ডলী হইতো তাহলে কি হইতো, মিউ নট ni ডিভাইডেড বাই 2r। এবার তুমি ভাইয়া খেয়াল করো, যদি আমাদের এই যে একটা পরিতড়িৎ প্রবাহ, এটার জন্য চৌম্বক বল বের করার সূত্রটা কি, চৌম্বক বল F ইকুয়াল টু I L ক্রস B আছে, আরেকটা আছে Q V ক্রস B। আর যখন দুইটা পরিবাহী হয় তাহলে তুমি খেয়াল করো যে এখানে দুইটা পরিবাহীর মধ্যকার আকর্ষণ অবলিক বিকর্ষণ বল, এটা বের করার সূত্র তোমরা সবাই জানো, F ইকুয়াল টু মিউ নট I1 I2 ডিভাইড বাই 2 পাই d। এখানে d হলো পরিবাহী দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা ভাইয়া, এবার আমরা দেখো, তুমি তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ক্রিয়া বোর্ড কোশ্চেন করতে যায় মাথার ঘাম আর পায়ের ঘাম এক জায়গায় হয়ে গেছে না, ওইগুলাকে কিভাবে ফেলে দেই দেখো। বোর্ড পরীক্ষার কঠিন প্রশ্নগুলোকে কিভাবে ফেলে দেই এবার সেটা দেখাবো। দেখো তোমাদের কাছে কি টেস্ট পেপার আছে? টেস্ট পেপার থাকলে বের করো। এই জায়গায় একদম আমি বেসিকগুলো বুঝাই, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। যে ধরো এইটা একটা কুণ্ডলী, এটা আরেকটা কুণ্ডলী, তাহলে আমি কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান বের করব, কেন্দ্রে। তো এই জায়গায় তোমার নিয়ম হচ্ছে চুম্বকের প্রবাহ বিন্দুর একই পাশে চিন্তা করব। আমি আবারও এটা সুন্দর করে লিখে দিই, চুম্বকের প্রবাহ বিন্দুর একই পাশে, এটা চিন্তা করতে হবে ভাইয়া। তাহলে এখানে এই কুণ্ডলীর জন্য চুম্বকত্ব β1, এই কুণ্ডলীর জন্য চুম্বকত্ব β2। এই কুণ্ডলীর জন্য চুম্বকত্ব β1, এই কুণ্ডলীর জন্য চুম্বকত্ব β2। এই কুণ্ডলীর জন্য চুম্বকত্ব β1, এই কুণ্ডলীর জন্য চুম্বকত্ব β2। এই কুণ্ডলীর জন্য চুম্বকত্ব β2, এই কুণ্ডলীর জন্য চুম্বকত্ব β2। এই কুণ্ডলীর জন্য চুম্বকত্ব β2, এই কুণ্ডলীর জন্য চুম্বকত্ব β2। এই কুণ্ডলীর জন্য চুম্বকত্ব β2, এই কুণ্ডলীর জন্য চুম্বকত্ব β2। এই কুণ্ডলীর জন্য চুম্বকত্ব β2, এই কুণ্ডলীর জন্য চুম্বকত্ব β2। এই কুণ্ডলীর জন্য চুম্বকত্ব β2, এই কুণ্ডলীর জন্য চুম্বকত্ব β2। এই কুণ্ডলীর জন্য চুম্বকত্ব β2, এই কুণ্ডলীর জন্য চুম্বকত্ব β2। এই কুণ্ডলীর জন্য চুম্বকত্ব β2, এই কুণ্ডলীর জন্য চুম্বকত্ব β2। এই কুণ্ডলীর জন্য চুম্বকত্ব β2, এই কুণ্ডলীর জন্য চুম্ব
তাহলে মোট চুম্বকত্ব কত হবে? তাহলে মোট চুম্বকত্ব বিটা ইকুয়াল টু হবে, দেখো আমি চুম্বকত্ব বের করব কোথায়? চুম্বক ক্ষেত্রে মান বের করব কোথায়? এখানে। তাহলে এবার প্রবাহ দুটা এই চুম্বক ক্ষেত্রের এক পাশে অবস্থিত, দুটাই দেখো একই পাশে অবস্থিত। তাহলে আমাদের রাখা লাগবে কোন পাশে? একই পাশে। তাহলে দুইটা একই পাশেই আছে এবং দুইটা কোন দিকে আছে? ও দেখো দুইটা, এটাও যেদিকে ঘুরতেছে এটাও অ্যান্টি ক্লক, এটাও অ্যান্টি ক্লক। তার মানে দুইটা কোন দিকে? দুইটাই একই দিকে। আর যখন দুইটা একই দিকে হয় তখন মাঝখানে কোন চিহ্ন বসাইতে হয়? প্লাস। তার মানে এখানে বিটার মানটা হবে বিটা 1 প্লাস বিটা 2। তো আমি এখন কি পড়াচ্ছি তারাই বুঝবে, যারা এই জিনিসগুলো আগে করতে গিয়ে অনেকবার পোড় খাইছো তারা। কিন্তু ঘটনাটা যদি এরকম হইতো, এইটা ঘুরতেছে এইদিকে আর এইটা ঘুরতেছে এইদিকে, তাহলে খেয়াল করো, এটার জন্য চুম্বকত্ব বিটা 1, এটার জন্য চুম্বকত্ব হলো বিটা 2। তাহলে মোট চুম্বকত্ব কত হবে? হ্যাঁ দেখো, মোট চুম্বকত্ব কত হবে? আমার লজিকটা কি? চুম্বকের মানে তড়িৎ প্রবাহ বিন্দুর একই পাশে থাকতে হবে, দুইটাই প্রবাহ। তাহলে দেখো আমি চুম্বকত্ব বের করব কোথায়? কেন্দ্রে। তাহলে এটার প্রবাহ যেদিকে, এটার প্রবাহ এই পাশে আছে, এইটার এই প্রবাহ আছে, মানে দুইটা প্রবাহই বিন্দুর একই পাশে আছে। তার মানে সমস্যা নাই। হ্যাঁ, এবার আমরা দিক দেখব। দেখো এইটা হলো ক্লকওয়াইজ আর এইটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে যদি দিক তাহলে কি একই হলো না বিপরীত হলো? বিপরীত। তাহলে বিপরীত হলে কি হবে? প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস। বিপরীত হলে মাঝখানে মাইনাস। তার মানে এখানে হবে বিটা 1 মাইনাস বিটা 2। আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পারতেছো কিনা। তো দেখি আমার ভাইয়ারা কে কি বললো। আবির মাহমুদ শিশির বলছে ভাই সূত্র কিছুই বুঝলাম না। ভাইয়া শিশির, তুমি তো কেবল সেকেন্ড ইয়ারে উঠতেছো, আমি ক্লাসটা নিচ্ছি পরীক্ষার্থীদের জন্য, তুমি এখন এই টপিকটা বুঝবে না। সোহেল বলছে ভাইয়া এখন দেখেই দিতে পারি, গুড। নাইম ভুইয়া বলছে ডান। তো বাচ্চারা একটু আমাকে বলো, প্রত্যাশা বলছে অল ক্লিয়ার, গ্রেট প্রত্যাশা। আমরা আরেকটা জিনিস শিখবো। ধরো এখানে দুইটা তার, এইটা মধ্যবিন্দু হলো পি, এটা হলো মধ্যবিন্দু পি। তাহলে মধ্যবিন্দু পি তে চৌম্বক ক্ষেত্র। এখন তুমি খেয়াল করো, এই প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে কোথায়? এখানে। আর এই প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে এখানে। তার মানে আমি একটা চৌম্বকত্ব দিলাম বিটা 1 আর একটা চৌম্বকত্ব দিলাম বিটা 2। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে মোট চৌম্বকত্ব কত হবে? বিটা সমান কত হবে? একটু আমরা শর্টকাটে বুঝি। তাহলে আমাদের লজিকটা কি? এই জায়গায় বিন্দুর একই পাশে থাকা লাগবে, মানে দুইটা প্রবাহ বিন্দুর একই পাশে থাকা লাগবে। কিন্তু দেখো এই প্রবাহ আছে বিন্দুর এই পাশে আর এই প্রবাহটা আছে বিন্দুর এই পাশে। তার মানে দুইটা প্রবাহ এবার কয় পাশে আছে? দুই পাশে আছে। তাহলে দুই পাশে থাকলে আমাকে কি করতে হবে? আগে একই পাশে নিতে হবে। তার মানে আমি এই প্রবাহটা এখন আমি এই পাশে নেব। তাহলে আমি যখন এই প্রবাহটা এই পাশে নেব তখন তার দিকটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে এটা হবে I2 এর দিক, আর এটার জন্য যে চৌম্বকত্ব সেটা হচ্ছে বিটা 2। তাহলে এবার তুমি খেয়াল করো, তাহলে আমরা দেখলাম একটা এই দিকে আর একটা তার বিপরীত দিকে। তাহলে এবার বিটা ইকুয়াল টু কি হবে? যদি দুইটা বিপরীত দিকে হয়, বিপরীত দিকে হলে মাঝখানে কোন চিহ্ন? মাইনাস। বিটা 1 মাইনাস বিটা 2। আসলে বিটা 1 মাইনাস বিটা 2 দেওয়া দরকার না, বিটা 1 ডেল বিটা 2, মানে বড়টা বিয়োগ ছোটটা। এবং দিক কোন দিকে হবে? বড়টার দিকে, বড়টার দিকে। তো বাচ্চারা যদি ঘটনাটা এরকম হইতো, আমি পি বিন্দু
চিন্তা, এবার কিউ বিন্দুতে চৌম্বকত্ব বের করব কিউ, তাহলে এটা হলো বিপি বের হলো। এবার আমি বের করব বিটা কিউ। এবার বলো তো দেখি দেখি তোমরা বুঝতে পারছো কিনা। ভাই বিটা টু মাইনাস বিটা ওয়ান লিখলে হয় কিনা? বিটা টু মাইনাস বিটা ওয়ান লিখলেও হবে। আসলে আমাদের লজিকটা হচ্ছে বড়টা বিয়োগ ছোটটা। এই বিটা ওয়ান ডেল বিটা টু মানে বড়টা বিয়োগ ছোটটা। দীপ বলছে জোস ভাই, নিধি বলছে ভাই শেষটা আরেকটু প্লিজ। আচ্ছা আমি আবার বলতেছি যে আমাদের লজিক তড়িৎ প্রবাহ বিন্দুর একই পাশে থাকতে হবে। দেখো এই তড়িৎ প্রবাহ একটা এই পাশে আর একটা অন্য পাশে, তাহলে আমি দুইটাকে একই পাশে নিই, তার মানে আমি এটাকেও এই পাশে নেব। এটাকে যখন আমি দিক চেঞ্জ করে দেব তখন তার দিকটা উল্টে যাবে। তাহলে এখন এটা হচ্ছে আমাদের I2। দেখো I1 এর দিক যেদিকে, I2 এর দিক তার বিপরীত দিকে। তাহলে যেহেতু দুইটা বিপরীত দিকে, তাহলে মাঝখানে কোন চিহ্ন হবে? মাইনাস। আসলে মাইনাস চিহ্ন হয় না, হয় হলো ডেল চিহ্ন। আর ডেল মানে কি? বড়টা বিয়োগ ছোটটা। আর দিক কোন দিকে? বড়টার দিকে। এবার আমরা কিউ বিন্দুর কথা চিন্তা করব। তাহলে কিউ বিন্দুতে বলো তো দেখি বিটা 1 প্লাস বিটা 2 হবে না বিটা 1 ডেল বিটা 2 হবে? একটু চিন্তা করে বল। দেখো এবার কিউ বিন্দুর সাপেক্ষে দুইটা প্রবাহই কিন্তু একই পাশে আছে। দেখো কিউ বিন্দুর সাপেক্ষে দুইটা প্রবাহ I2 ও যে পাশে আছে, I1 ও সে পাশে আছে। তাহলে বলো তো দেখি কিউ এর ক্ষেত্রে বিটা 1 প্লাস বিটা 2 না বিটা 1 ডেল বিটা 2? তো জাকারিয়া বলছো বিটা 1 প্লাস বিটা 2, ওয়াও। নিধি বলছো, শাকিল বলছো বিটা 1 প্লাস বিটা 2, গ্রেট। তোমরা এত ভালো পারো কিভাবে ভাইয়া? আমি জানি না তোমরা এত ভালো পারো কিভাবে, আই ডোন্ট নো। আর গ্রেট। এবার আমরা বিটা কিউ বুঝছি কেন? এই যে কিউ বিন্দুর চারপাশে দুটো একই পাশে আছে, তাহলে দুটো যদি একই পাশে থাকে এবং বিটা 1 এর দিকও যেদিকে বিটা 2 এর দিকও সেদিকে, তাহলে বিটা কিউ ইকুয়াল হবে বিটা 1 ডেল বিটা 2। আমি বিটা আর বের করতে বলবো। আর বিন্দু হচ্ছে এই পাশে অবস্থিত, আর এটা হচ্ছে আর বিন্দু। তাহলে বলো তো দেখি বিটা আর কি হবে? বিটা 1 প্লাস বিটা 2 হবে না বিটা 1 ডেল বিটা 2 হবে? একটু আমাকে কমেন্টে জানাও। তোমরা সবাই আগে লিখবা আর ইকুয়াল টু, এভাবে লিখবা আর ইকুয়াল টু বিটা 1 প্লাস বিটা 2 অথবা আর ইকুয়াল টু বিটা 1 ডেল বিটা 2। তোমরা একটু লেখো দেখি। হ্যাঁ আল্লাহ, সবাই যদি সঠিক উত্তর লেখো, সবাই বুঝতে হবে। দুই একজন থাকো বলো যে ভাই বুঝি নাই, তাহলে না মজা লাগে। তো এবার আমরা আরেকটা প্রশ্ন করি। ধরো এটা একটা প্রবাহ, এটা একটা প্রবাহ, প্রবাহটা বিপরীত দিকে দেব। এই বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু। তাহলে এবার আমাকে বলো বিটা পি কি হবে? সবাই একটু কমেন্টে জানাও বিটা পি কি হবে। তাহলে এটার উত্তর তুমি লিখবা p ইকুয়াল টু বিটা 1 প্লাস বিটা 2 অথবা বিটা 1 মাইনাস বিটা 2। কোনটা উত্তর? এটা একটু লিখে জানাও, p এরটা লিখে জানাও দেখি। আর এর উত্তর সবাই সঠিক দিছো, গ্রেট। আচ্ছা তো এটাও দেখি সবাই সঠিক উত্তর লিখতেছো, গ্রেট। যদি ঘটনাটা এরকম হয়, এই জায়গায় লিখবা এর জন্য কি হবে, এর জন্য কি হবে, সি এর জন্য কি হবে। সবাই একটু লেখো এ কি সি কি, এটা একটু লিখতে থাকো, আমরা একটু কথা বলি। ভাই আমার ক্লাসের পরের অংশটুকু হচ্ছে শুধুই মাত্র পরীক্ষার্থীদের জন্য। তোমরা যারা সেকেন্ড ইয়ার আছো তারা পরের অংশটুকু এমনি বুঝছো, কিন্তু সূত্রগুলো হয়তো বুঝতে পারোনি। আর বুঝতে পারলে তো ওয়াও, কংগ্রাচুলেশন। এবং তোমরা কিন্তু ফিল করতে
পারছো যে আগে এই পড়াশোনাগুলো কত কঠিন ছিল আর আজকে তোমাদের কাছে এই জিনিসগুলো কত সহজ হয়ে গেছে। শুধুমাত্র 1 মিনিটের পড়া ছিল, আমি আজকে এতটুকুই পড়াইছি। প্লাস, নট, বের হওয়া, এন্টি ক্লক, লম্ব বরাবর উপরে, এগুলো একই কথা। বারবার মাথায় ঢুকাও। প্লাস, নট, বের হওয়া, এন্টি ক্লক, লম্ব বরাবর উপরে, একই কথা। তো দেখি না আবির থাকো, ক্লাস করো, ক্লাস করলে শিখতে পারবা। তো দীপ এ বলছো বিটা 1 প্লাস বিটা 2 আর সি বলছো বিটা 1 মাইনাস বিটা 2। আচ্ছা আমরা একটু পরে দেখব। দেখো ভাইয়া জিনিসগুলো খুবই সহজ। তো তোমরা যারা সহজে শিখতে চাও, ইউটিউবে অনেক টিচারের ক্লাস আছে, তোমরা নিজেরাও অনেক টিচারের ক্লাস করো, কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারো যে আগের পড়াশোনাটা কেমন ছিল, আজকের পড়াশোনাটা কেমন। তো তোমরা যদি জিনিসগুলো এভাবে শিখতে চাও খুব দ্রুত, আমি তো গ্রুপে ক্লাস নেবই, যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা আমাদের ব্যাচে জয়েন করতে পারো। আর সেই জায়গায় আমরা রেগুলার ক্লাস করাবো এবং তোমাকে এখন থেকে শুরু করে একদম বুয়েট ভর্তি পরীক্ষা পর্যন্ত, বুয়েটে চান্স পাওয়ানো পর্যন্ত যত ধরনের সাপোর্ট লাগবে সব সাপোর্ট হ্যাঁ তোমাদেরকে দেবে ইনশাআল্লাহ। সকল ধরনের সাপোর্ট পাবে, কোনো চিন্তা করার দরকার নাই, আমরা সকল সাপোর্টই তোমাকে দেব। তো অনেকে উত্তর দিছো, এ বলছো বিটা 1 মাইনাস বিটা 2, সি বলছো বিটা 1 মাইনাস বিটা 2। আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। দেখো পি এর উত্তর সবাই সঠিক দিছো, আমি পি নিয়ে কথা বলবো না। দেখো এ বিন্দুর চারপাশে দুইটা প্রবাহ একই দিকে আছে, আর যেহেতু দুইটাই একই পাশে আছে, এই যে এ বিন্দুর দুইটাই একই পাশে আছে, তার সমস্যা নেই, একটা এই দিকে আর একটা বিপরীত দিকে, তাহলে এটা হবে বিটা 1 ডেল বিটা 2। সি বিন্দুর সাপেক্ষেও দুইটা কোন পাশে আছে, একই পাশে আছে, তাহলে আর কোনো সমস্যা নাই। তাহলে কি হবে, একটা যেদিকে আরেকটা তার বিপরীতে, তার মানে দুটো বিপরীত দিকে কি হলে কি হবে, বিটা 1 ডেল বিটা 2। আর পি বিন্দুর সাপেক্ষে একটা আছে এই পাশে আর একটা আছে এই পাশে, তাহলে দুইটাকে একই পাশে নিতে হবে। তাহলে আমি যদি এটাকে এই পাশে নেই, তাহলে আমার দিক কি হয়ে যাবে, উল্টা। তাহলে এটা হচ্ছে বিটা 2, তাহলে আমাদের বিপি কি হবে, দেখো দুইটা একই পাশে হয়ে গেল, তাহলে বিটা 1 প্লাস বিটা 2। তো বাচ্চারা, আমি তোমাদেরকে একটা কথা বলবো, স্বপ্ন কিন্তু চুরি হয়। তুমি মনে রাখবা যে তোমার স্বপ্ন কেউ না কেউ চুরি করে নিয়ে যাচ্ছে। কারা চুরি করে নিয়ে যাচ্ছে? যারা বলতেছে তোমাকে দ্বারা হবে না, তোমার দ্বারা সম্ভব না, তুমি পারবা না, এই লোকগুলা তোমার স্বপ্ন চুরি করে নিয়ে যাচ্ছে। প্লিজ তুমি কাউকে তোমার স্বপ্ন চুরি করে নিতে যেও না। অনেকে হয়তো বলবে যে বুয়েট নটরডেম কলেজের শিক্ষার্থীরা চান্স পায়। হ্যাঁ, নটরডেম কলেজের শিক্ষার্থীরা চান্স পায়, কিন্তু চান্স পায় আসলে তারা যারা ভালো জানে তারা। তো তুমি যদি এই টেকনিকগুলো জানো, এই টেকনিকগুলো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামই জানতেছে না। তুমি যদি এইভাবে সহজে জানতে পারো, তাহলে তুমি ইজিলি যে কাউকে বিট করতে পারবা এবং তোমার দ্বারা চান্স পাওয়া অবশ্যই সম্ভব হবে, তোমার দ্বারা ভালো রেজাল্ট করা সম্ভব হবে। হ্যাঁ, তো আজকের ক্লাসে তোমাদের যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে আমাকে একটু কমেন্টে জানাও, এবং কমেন্টে জানাও আজকের ক্লাসটা কেমন লাগলো, আর যারা কেমন লাগলো তারাও একটু আমাকে বলো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলো, আমি তোমার সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আর তোমরা একটু থেকো, আমি আজকে আরেকটা সেমিনার নেওয়ার কথা বলছিলাম, কিন্তু তোমাদের ক্লাসে অনেক সময় লেগে গেল। তারপর আমি হয়তো 5 মিনিট 10 মিনিট আবার লাইভে এসে কথা বলবো। তোমরা যারা থাকতে পারো তারা থেকো। দীপ বলছে আজকের ক্লাসটা একটা জিনিস ছিল গ্রেট। আমি গ্রেট না, তোমরা ভালো বোঝো 9, তাই তোমরা গ্রেট। তবে আমি খুশি হব তোমাদের যারা আরো ফ্রেন্ড আছে, এই যে রোপন নামে যে একজন মানুষ আছে যে ফিজিক্সটাকে একটু ফিল করাতে পারে, তোমরা যদি এই নামটা তাদের মাঝে ছড়ায় দাও,
তোমাদের ফ্রেন্ডগুলোকে গ্রুপে ইনভাইট করো। আমি যদি দেখি গ্রুপের মেম্বার খুব বেশি বেশি বাড়তেছে, তাহলে আমি গ্রুপে বেশি বেশি সময় দেবো। কথা দিলাম, আমাদের গ্রুপের মেম্বার এখন 16,000 সামথিং। এটা যদি তোমরা 2-3 দিনের মধ্যে 20,000 করতে পারো, আমি কথা দিলাম এখন তোমাকে যে সার্ভিস দিচ্ছি 2-3 দিন পর তার ডাবল সার্ভিস তুমি আমার কাছ থেকে পাবে। ভাইয়া, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তোমরা একটু ফ্রেন্ডদের গ্রুপে নিয়ে আসো, বিভিন্ন গ্রুপে, এই গ্রুপের লিংক শেয়ার করো, সকল এই জায়গায় কলেজের সকল ফ্রেন্ডকে ইনভাইট করে নিয়ে আসো। কথা দিলাম আমার ভেতরে যা আছে তার 10% তোমাকে দিয়ে নেই। আজকের চ্যাপ্টারটা এর চেয়েও সহজভাবে পড়া যায়। আমি শেখাবো তোমাদেরকে, সবই শেখাবো ইনশাআল্লাহ। একটু ফ্রেন্ডদেরকে ডেকে নিয়ে আসো, আমরা ভালো কিছু শিখবো ইনশাআল্লাহ। তো তাহলে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে। করোনার দিনগুলোতে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পাশের মানুষগুলোকে ভালো রেখো। আর যদি মনে হয় যে ভাইয়ের ক্লাসগুলো থেকে আমি কিছু না কিছু শিখতে পারতেছি, আমার উপকার হচ্ছে, তাহলে আমি বলবো তুমি ক্লাসটা সবার মাঝে ছড়িয়ে দাও, গ্রুপটাকে সবার মাঝে ছড়িয়ে দাও, তাহলে তারাও ওই ভালো জিনিসগুলো নিতে পারবে। আর যদি মনে হয় যে ভাইয়াকে গিফট করা দরকার, ভাইয়ের জন্য একটা উপহার দেওয়া দরকার, তাহলে তুমি একটা কাজ করতে পারো, নিজ নিজ ধর্ম মতে তুমি ভাইয়ের জন্য দোয়া করতে পারো। যারা মুসলমান আছে তারা নামাজে বসে ভাইয়ের জন্য দোয়া করো, যারা অন্যান্য ধর্মের আছে তোমাদের নিজ নিজ ধর্ম মতে ভাইয়ের জন্য দোয়া করিও, যাতে তোমাদের জন্য আরো বেশি বেশি ইউনিক জিনিস আমি আবিষ্কার করতে পারি, নিয়ে আসতে পারি, তোমাদেরকে শেখাতে পারি, এবং তোমরা ফিজিক্স আর ম্যাথ আরো সহজে শিখতে পারো। তোমাদের সকলের জন্য অনেক অনেক বেশি ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো, আশেপাশের মানুষগুলোকে ভালো রেখো। ধন্যবাদ সকলকে, লাভ ইউ।